একটা টপিক পড়াচ্ছি, টপিকটার নাম হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। ঠিক আছে, টপিকটার নাম হচ্ছে তোর ইনডিফারেন্স কার্ভ। ঠিক আছে, টপিকটার নাম হচ্ছে তোর ইনডিফারেন্স কার্ভ। টপিকটার নাম লেখ ইনডিফারেন্স কার্ভ। ঠিক আছে, তোর বাংলায় পড়লে বাংলায় যে নামটা লেখা থাকবে নিরপেক্ষ রেখা। ঠিক আছে, নিরপেক্ষ রেখা লেখা থাকবে। ঠিক আছে, বাংলায় বইতে খুঁজবি নিরপেক্ষ রেখা। ইনডিফারেন্স কার্ভ লেখ, জিনিসটা কি? It is a graphical representation. It is a graphical representation. It is a graphical representation showing combination of showing combination of showing combination of two goods. Combination of two goods. ঠিক আছে, two goods which provides which provides which provides same level of satisfaction. Same level of satisfaction. তো ইনডিফারেন্স কার্ভ সম্পর্কে এক লাইনে কি লিখেছে? ইনডিফারেন্স কার্ভের 2 মার্কসেও আসে অনেক সময় পরীক্ষায়। হোয়াট ইজ ইনডিফারেন্স কার্ভ? তো কি লিখেছে? ইট ইজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এটা একটা গ্রাফিক। ইট ইজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ইনডিফারেন্স কার্ভ জিনিসটা কি ভালো করে দেখবি, টার্মগুলো শুনবি। এটা হচ্ছে এক ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। শোয়িং, যেটা দেখাচ্ছে, কি দেখাচ্ছে মানে এই গ্রাফে কি দেখানো হচ্ছে? কম্বিনেশন। কিসের কম্বিনেশন? দুটো গুডসের কম্বিনেশন। তো যখনই ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস করা হবে এখানে দুটো গুডসের কথাই বলা হবে, টু গুডস। তাহলে কটা গুডসের কম্বিনেশন দেখাবে? দুটো গুডসের কম্বিনেশন দেখাবে। ঠিক আছে, হুইচ প্রোভাইডস সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, যেখানে কি হবে এবং সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন বেরোবে। এখানে আবার বলছি, লেখাগুলো একটু বুঝতে হবে। ইট ইজ দ্য গ্রাফিক্যাল ইট ইজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, মানে গ্রাফের মাধ্যমে শো করতে হবে এবং এই গ্রাফ আমাকে কি দেখাবে? কম্বিনেশন দেখাবে। কম্বিনেশন দেখাবে। ঠিক আছে, কিসের কম্বিনেশন? দুটো গুডসের কম্বিনেশন দেখাবে। এবার কম্বিনেশন অনেক রকম হতে পারে, কম্বিনেশন 1 বেরোতে পারে, কম্বিনেশন 2, 3, বিভিন্ন কম্বিনেশন বেরোতে পারে। তো ধর দুটো গুডসে ধর একটা গুডস লিখলাম এক্স আর একটা গুডস লিখলাম ওয়াই। ঠিক আছে, দুটো গুডসের কম্বিনেশন বেরোবে। তো দেখ কম্বিনেশন ওয়ানে এখানে বলেছে কি সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন বেরোবে, মানে কম্বিনেশন ওয়ান থেকে তোমার যা স্যাটিসফ্যাকশন বেরোবে কম্বিনেশন টু থেকে সেম স্যাটিসফ্যাকশন বেরোবে, কম্বিনেশন থ্রি থেকেও সেম স্যাটিসফ্যাকশন বেরোবে। এখানে লাইনটার মানে এটা বলছে, কারণ আমি দেখাচ্ছি শিডিউল দিয়ে বোঝাচ্ছি, জাস্ট এই লাইনটার মধ্যে মানেটা কি দাঁড়াচ্ছে সেটাই বললাম। বলছে ইনডিফারেন্স কার্ভ কি? এটা হচ্ছে এক ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা আমাকে দেখাবে কি দেখাবে? কম্বিনেশন দেখাবে। ঠিক আছে, কিসের কম্বিনেশন? দুটো গুডসের কম্বিনেশন দেখাবে। ধর এরকম উদাহরণ বলতে পারি অ্যাপেল অরেঞ্জ। ঠিক আছে, অ্যাপেল অরেঞ্জ বলতে পারিস, বা বলতে পারিস কোক পেপসি, এরকম তোর কম্বিনেশন হতে পারে। ঠিক আছে, তো মানে আমি দুটো গুডসের কথা বললাম, অ্যাপেল আর অরেঞ্জ। ঠিক আছে, দুটো গুডস মানে তোর অ্যাপেল আর অরেঞ্জের কথা বললাম। তাহলে কি বললাম? ইট ইজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এটা তোমাদেরকে কি দেখাবে?
শোয়িং কম্বিনেশন অফ টু গুডস, দুটো গুডসের কম্বিনেশন দেখাবে, ঠিক আছে, দুটো গুডসের কম্বিনেশন দেখাবে হুইচ প্রোভাইড সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন, যেখানে প্রতিটা কম্বিনেশনের স্যাটিসফ্যাকশন লেভেলটা সমান হবে, এটাই হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। ছবি এখন আঁকতে হবে না, দেখাচ্ছি আঁকাটা কেমন হবে ছবিটা, যেমন নর্মালি গ্রাফ হতো, ঠিক আছে। তো এটা ধর এক্স ও ওয়াই অ্যাক্সিস, আগে কি হতো, এখানে কি লিখতাম, ডিমান্ড চ্যাপ্টারে কি লিখে, এখানে প্রাইস লিখেছিলাম, আর এখানে কি লিখতাম, কোয়ান্টিটি লিখতাম, এখানে এরকম হবে না, ঠিক আছে, এখানে এরকম হবে না, এখানে গুডস হবে, এখানে তোর গুডস লিখতে হবে, ঠিক আছে, তো এখানে লিখতে হবে তোর এক্স গুডস, আর এখানে লিখতে হবে ওয়াই গুডস, ঠিক আছে। এখানে ওরকম হবে না কিন্তু, ডিমান্ড মানে কি যেন ছিল, প্রাইস আর কোয়ান্টিটি হবে না, এখানে কি বললাম, এখানে বোঝানো হচ্ছে কি, এখানে গ্রাফিক্যাল মানে গ্রাফ যে আঁকা হবে সেখানে কম্বিনেশন দেখাবে কার, দুটো গুডস থেকে, দুটো গুডস, এখানে দুটো গুডস ঠিক বলা, ঠিক আছে, দুটো গুডস, অন্য কিছু আসবে না, এটা এখন আঁকতে হবে না, যখন আঁকবো তখন বলবো। তাহলে বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা, ধর সাপোজ ধর আমি একটা করে পয়েন্ট লিখছি, 1 নম্বর লিখছি ধর 5 কোক, দুটো গুডস বলছি তো, 5 কোক 4টে পেপসি, 5টা কোক 4টে পেপসি, ঠিক আছে। সেকেন্ড কম্বিনেশন লিখছি, কি লিখছি, 6টা কোক 3টে পেপসি, 6টা কোক 3টে পেপসি, 6টা কোক 3টে পেপসি। 3 নম্বর কম্বিনেশন কি বলবো, তোর 7টা কোক 2টো পেপসি, ঠিক আছে, 7টা কোক 2টো পেপসি। তুই বুঝতে পারছিস ব্যাপারটা, দেখ আমি কি বললাম, সেম আমার গুডস কটা আছে এখানে, দুটো, একটা কোক আছে আর একটা পেপসি আছে, তো 5টা কোকে 4টে পেপসি, তোর টোটাল কি পাচ্ছিস, 9, 6টা কোক 3টে পেপসি পাচ্ছিস কি, 9, 7টা কোক 2টো পেপসি কি পাচ্ছিস, 9, তাই তো, সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন পাচ্ছিস। এটা টোকার কিছু নেই, জাস্ট একটু বোঝালাম, ঠিক আছে, এটা হচ্ছে এক রকমের জিনিস বোঝালাম। নেক্সট বোঝাচ্ছি তোকে, নেক্সট যেটা বোঝাচ্ছি কম্বিনেশন, ঠিক আছে, তো নেক্সট কম্বিনেশন বোঝাচ্ছি তোকে, নেক্সট কম্বিনেশন বোঝাচ্ছি, 3টে উদাহরণ দেবো এর মধ্যে, 3টে উদাহরণ, 1, 2, 3, 3টে উদাহরণ। এখন দেবো উদাহরণটা কিসের মধ্যে দেবো, অ্যাপেল আর ম্যাঙ্গো দিয়ে উদাহরণটা দেবো, ঠিক আছে, অ্যাপেল আর ম্যাঙ্গো দিয়ে। দেখবি 5 অ্যাপেলস, কি লিখছি, 5 অ্যাপেলস, ঠিক আছে, 5টা অ্যাপেল 5টা ম্যাঙ্গো, 5টা অ্যাপেল আর 5টা ম্যাঙ্গো, ঠিক আছে, 5টা অ্যাপেল 5টা ম্যাঙ্গো, মানে আমি প্রথম কম্বিনেশন 1 বলছি, ঠিক আছে, 5টা অ্যাপেল, ধর তোর কাছে 5টা অ্যাপেল আর 5টা ম্যাঙ্গো আছে, ঠিক আছে, তো এবার ধর তোর কাছে ধর অ্যাপেল ধর বাড়ছে, ধর অ্যাপেল 5টা অ্যাপেল থেকে ধর এখন অ্যাপেল হয়ে গেল কটা, 6টা অ্যাপেল হয়ে গেল, ঠিক আছে। এবার ম্যাঙ্গো কটা হবে, 5টা অ্যাপেল ছিল, 5টা অ্যাপেল থেকে 6টা অ্যাপেল হয়ে গেল। এবার ম্যাঙ্গো ধর আগে 5টা ছিল, এখনো তুই 5টাই থাকলো, আগে 5টা ম্যাঙ্গো ছিল, মানে ধর তোর তোর কাছে 5টা অ্যাপেল ছিল আর 5টা ম্যাঙ্গো ছিল, ঠিক আছে। এইবার তোর অ্যাপেল দরকার, তুই একটা অ্যাপেল নিলি কারোর থেকে, তাহলে কারোর থেকে একটা অ্যাপেল নিলি, তোর অ্যাপেল কটা হয়ে গেল, 6টা অ্যাপেল হয়ে গেল। এইবার তুই কি তাকে, তার বদলে কি অ্যাপেল নেওয়ার বদলে কি তাকে তুই ম্যাঙ্গো দিচ্ছিস, তুই কি দিচ্ছিস ম্যাঙ্গো, হ্যাঁ তুই হতে পারে তুই তাকে ম্যাঙ্গো দিচ্ছিস, তুই যদি তাকে ম্যাঙ্গো দিস তাহলে তোর ম্যাঙ্গো কমে যাবে। এবার তুই বলে না আমি তাকে ম্যাঙ্গো দেবো না, তাহলে তোর ম্যাঙ্গো ম্যাঙ্গো দেবো না মানে আগে যা ছিল তাই ম্যাঙ্গো থাকবে, ঠিক আছে। তো বিভিন্ন রকমের এক্সাম্পল তুলবো, ঠিক আছে, এখানে 3টে উদাহরণ তুলেছি। তাহলে 5টা অ্যাপেল ছিল, তুই কারোর থেকে একটা অ্যাপেল নিলি, ঠিক আছে, তুই যে কারোর থেকে একটা অ্যাপেল নিলি তার বদলে তুই ওকে কোনো ম্যাঙ্গো দিবি, তুই বলছি না আমি ওকে আমি অন্য একটা পার্টির থেকে একটা অ্যাপেল নিলাম, তার বদলে আমি ওকে কিছু দেবো না, আমি ম্যাঙ্গো দেবো, আমার কাছে ম্যাঙ্গো আছে আমি দেবো না। তাহলে কটা ম্যাঙ্গো ছিল, 5টা ছিল, এখন কটা ম্যাঙ্গো হলো, 5টা ম্যাঙ্গোই থাকলো। এটা এটা একটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল হলো। সেকেন্ড এক্সাম্পল লিখছি, ঠিক আছে, সেকেন্ড এক্সাম্পল লিখছি, 5টা অ্যাপেল 5টা ম্যাঙ্গো, ঠিক আছে। এবার তুই অন্য একটা পার্টির থেকে তুই কি করলি, একটা অ্যাপেল নিয়ে নিলি, একটা অ্যাপেল নিয়ে নিলি, তাহলে তাহলে তোর কাছে অ্যাপেল কটা রইলো, 6টা অ্যাপেল রইলো, ঠিক আছে, 6টা অ্যাপেল রইলো। এইবার 6টা অ্যাপেল রইলো,
তাহলে তোর কাছে 5টা অ্যাপেল ছিল আর 5টা ম্যাঙ্গো ছিল, কোনো একটা পার্টির থেকে আরো একটা অ্যাপেল নিলি, তোর কাছে কটা অ্যাপেল হলো? 6টা অ্যাপেল হলো। এবং অন্য আরেকটা পার্টির থেকে ম্যাঙ্গোও নিলি, তার থেকে ম্যাঙ্গোও নিয়ে নিলি, তাহলে 5টা ম্যাঙ্গো ছিল, আরো একটা ম্যাঙ্গো চলে আসলে কটা ম্যাঙ্গো হয়ে গেল? 6টা ম্যাঙ্গো হয়ে গেল। ঠিক আছে? আর লাস্ট উদাহরণ বলছি, তোর কাছে 5টা অ্যাপেল ছিল, লাস্ট উদাহরণটা ভালো করে ফোকাস করতে হবে। 5টা অ্যাপেল ছিল, 5টা ম্যাঙ্গো ছিল। ঠিক আছে? তুই কারোর থেকে, কোনো একটা পার্টির থেকে, সামনে কোনো একটা পার্টির থেকে তুই, তোর অ্যাপেল দরকার, তুই একটা অ্যাপেল নিয়ে নিলি, তাহলে কটা অ্যাপেল হলো? 6টা অ্যাপেল হলো। এইবার তুই যেহেতু তার থেকে একটা অ্যাপেল নিলি, তার বদলে তার ডিমান্ড হয়েছে যে না, আমাকে ম্যাঙ্গো দিতে হবে, তাকে ম্যাঙ্গো দিতে হবে, তাই তো? তার মানে তোর কাছে 5টা ম্যাঙ্গো ছিল, তুই তাকে একটা ম্যাঙ্গো দিয়ে দিলি, তাহলে তোর কাছে কটা ম্যাঙ্গো হলো? 4টে ম্যাঙ্গো। ঠিক আছে? এই 3টে উদাহরণটা ভালো করে ফোকাস কর, তারপরেই বোঝাবো ইনডিফারেন্স কার্ভ জিনিসটা কি। উদাহরণ দিয়ে বুঝতে হবে। প্রথমটা কি ছিল? তোর কাছে 5টা অ্যাপেল, 5টা ম্যাঙ্গো ছিল, ঠিক আছে? তোর এখন অ্যাপেল দরকার, তুই অন্য কোনো একটা পার্টির থেকে অ্যাপেল নিলি, কিন্তু বললি না, আমি তোমাকে ম্যাঙ্গো দেবো না, আমি তোমাকে ম্যাঙ্গো আমার কাছে 5টা ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো দেবো না, ম্যাঙ্গো আমি দেবো না। ঠিক আছে তো? তাহলে এটা একটা উদাহরণ হলো। আচ্ছা, এখানে তোর কাছে 1 নম্বর উদাহরণে তোর কাছে কি বলতো? এটা দেখে বুঝতে পারছি কি কি হ্যাপিনেস নাকি স্যাডনেস, বল দেখি। 1 নম্বর এক্সাম্পলে তোর কাছে ব্যাপারটা কি হ্যাপিনেস লাগছে নাকি স্যাডনেস লাগছে, বল। এটা হ্যাপিনেস লাগছে, কারণ দেখ আমার কাছে 5টা অ্যাপেল ছিল, আমি আরো একটা অ্যাপেল নিলাম, বদলে তো কিছুই দিলাম না, তো ভালো তো, খুবই ভালো জিনিস, খুবই ভালো, হ্যাপিনেস। সেকেন্ড এক্সাম্পলে দেখ, তোর কাছে 5টা অ্যাপেল ছিল, 5টা ম্যাঙ্গো ছিল, তুই অন্য একটা পার্টির থেকে একটা অ্যাপেল নিলি, একটা ম্যাঙ্গো নিলি, বল হ্যাপিনেস না স্যাডনেস? হ্যাপিনেস। পরের এক্সাম্পলটা দেখ, তোর কাছে 5টা অ্যাপেল ছিল, 5টা ম্যাঙ্গো ছিল, তুই একটা অ্যাপেল নিয়ে নিলি, হ্যাপিনেস। আবার একটা ম্যাঙ্গো দিয়ে দিলি, স্যাডনেস। তার মানে কি বলতো? ইকুয়াল হ্যাপিনেস, না হ্যাপি না স্যাড, মাঝামাঝি, ব্যালেন্স। আর এটাকেই বলা হয় ইনডিফারেন্স কার্ভ। ঠিক আছে? তাহলে কিছু বুঝতে পারলি উদাহরণটা? এই উদাহরণটা মাথায় রাখবি, কিন্তু উদাহরণটা মানে মোটামুটি কিছুটা আইডিয়া হলো তো? কিছুটা আইডিয়া হলো হ্যাপিনেস স্যাডনেস এর ব্যাপারটা বুঝতে পারলি। এখানে কি হলো? হ্যাপিনেস। এখানে কি হলো? স্যাডনেস। আর এখানে কি হলো? ইকুয়াল, ইকুয়াল হ্যাপিনেস। এবার দেখ, এরপরে যেটা লিখবো, আর এই যে উদাহরণটা হলো, এটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ, এটাকেই বলা হয় ইনডিফারেন্স কার্ভ, এটাকেই বলা হয় কি? ইনডিফারেন্স কার্ভ। এটাকেই বলা হয় ইনডিফারেন্স কার্ভ। বুঝতে পারলি কোনটাকে ইনডিফারেন্স কার্ভ বললাম? তাহলে ইনডিফারেন্স কার্ভ সম্পর্কে তুই কি বুঝতে পারলি? যে স্যার, একটা মানে কোনো কিছু পেতে গেলে ছাড়তে হবে। ঠিক আছে? তোমাকে যদি কারো থেকে কিছু নিতে হয়, তাহলে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে? তুই একটা অ্যাপেল নিলি, একটা এক্সট্রা অ্যাপেল নেওয়ার জন্য তোকে একটা ম্যাঙ্গো স্যাক্রিফাইস করতে হলো। আর এটাকেই বলা হয় ইনডিফারেন্স কার্ভ। ঠিক আছে? এটাকেই বলা হয় ইনডিফারেন্স কার্ভ। তো দেখ, আর এই যে তাহলে 3 নম্বর পয়েন্ট হলো ইনডিফারেন্স কার্ভ। স্যার 1 আর 2 কাকে বলে? 1 আর 2টাকে কি বলে? 1 আর 2 এর পরে বলছি, এটাকে বলে মনোটনিক প্রেফারেন্স। এটাকে বলা হয় মনোটনিক প্রেফারেন্স। ঠিক আছে? আমি বলে দিচ্ছি মনোটনিক প্রেফারেন্স কি, আমি লিখেও দিচ্ছি। ঠিক আছে? নেক্সট let if the quantity of like if the quantity of if the quantity of one good if the quantity of one good has been increased এই যে এক একটা লাইন লিখছি না, লাইন লিখতে লিখতে মানেটা বোঝার চেষ্টা করবি। ঠিক আছে? আমি কিছুক্ষণ আগে তোকে এটা বোঝালাম, ওই লাইনটার সঙ্গে ম্যাচ করার চেষ্টা করবি। ইফ দ্য কোয়ান্টিটি অফ ওয়ান গুডস হ্যাজ বিন ইনক্রিজড, ঠিক আছে? বলছে মানে একটা গুডস এর কোয়ান্টিটি বেড়ে, যেখানে কি ছিল? অ্যাপেল করা ছিল, 5টা অ্যাপেল ছিল, এখন কটা অ্যাপেল হলো? 6টা অ্যাপেল হলো। তো কি বলছে? ইফ দ্য কোয়ান্টিটি অফ ওয়ান গুডস হ্যাজ বিন ইনক্রিজ, তাহলে কি হবে? ম্যাঙ্গো কি হবে? কমতে হবে। তাহলে তাকে কি বলবে? ইনডিফারেন্স কার্ভ। আর যদি এটা না হয়, একটা বাড়ছে আর একটা বাড়ছে, একটা বাড়ছে আর একটা, কিছুই হচ্ছে, চেঞ্জ হচ্ছে না, ওটাকে কি বলবে? মনোটনিক প্রেফারেন্স। এটাই লিখবে, এই লাইনটাই লিখবে। ঠিক আছে? ইফ দ্য কোয়ান্টিটি অফ ওয়ান গুডস হ্যাজ বিন ইনক্রিজড, ঠিক আছে, দ্য কোয়ান্টিটি অফ আদার গুডস দ্য কোয়ান্টিটি অফ আদার গুডস দ্য কোয়ান্টিটি অফ আদার গুডস, ঠিক আছে, মাস্ট বি ডিক্রিজড, মাস্ট বি ডিক্রিজড, মাস্ট বি ডিক্রিজড, ফুল স্টপ। আদারওয়াইজ
ইট উইল লিড, আদারওয়াইজ ইট উইল লিড, আদারওয়াইজ ইট উইল লিড, ঠিক আছে, টু মনোটনিক প্রেফারেন্স, টু মনোটনিক প্রেফারেন্স, টু মনোটনিক প্রেফারেন্স। তাহলে তুই বুঝতে পারলি মনোটনিক প্রেফারেন্স কোনটা, এক্সাম্পল দিয়ে বুঝতে পারলি তো? তাহলে তুই বুঝতে পারলি এখানে যে সিচুয়েশন 1 আর সিচুয়েশন 2 সাজালাম ওটাকেই বলে মনোটনিক প্রেফারেন্স। দেখ না, দেখ সিচুয়েশন 1টা কি ছিল, সিচুয়েশন 1টা কি ছিল, সিচুয়েশন 1 অ্যাপেল বাড়ছিল, ম্যাঙ্গোয় কোনো চেঞ্জ হয়েছিল? অ্যাপেল বাড়লে যদি ম্যাঙ্গো কমে তাকে ইনডিফারেন্স কার্ভ বলে, এটা কি ইনডিফারেন্স কার্ভ? না। এখানে অ্যাপেল বাড়ছিল ম্যাঙ্গো বাড়ছিল, এখানে কি অ্যাপেল বাড়লে ম্যাঙ্গো কমতে হবে? না স্যার, এটাও মনোটনিক প্রেফারেন্স। তাহলে বুঝতে পারলি 1 আর 2 ছিল মনোটনিক প্রেফারেন্স, আর 3 নম্বরটা কি ছিল, ইনডিফারেন্স কার্ভ। তাহলে এতক্ষণ ধরে এক্সাম্পল দিয়ে একটা জিনিস তো বুঝতে পারলি, যদি তোমার অ্যাপেল বাড়ে তাহলে ম্যাঙ্গো কমতে হবে, তাকেই বলে ইনডিফারেন্স কার্ভ, ঠিক আছে? আচ্ছা নেক্সট লিখছি তোকে, লেখ, লিখবি কিন্তু এটা কিন্তু টুকবি, কম্বিনেশন, ঠিক আছে, এখানে লিখলাম গুড এক্স, তারপর কি লিখবো, গুড ওয়াই, ঠিক আছে, তারপর লিখবো এম আর এস, কি লিখবো, এম আর এস, এম আর এস এর ব্যাকেটে কিছু লেখা হয় পরে লিখবো, ঠিক আছে, এম আর এস, এম আর এস এর ফুল ফর্ম লিখবো, ঠিক আছে, ফুল ফর্ম লিখবো। কম্বিনেশন একটা লিখলাম গুড এক্স, একটা লিখলাম গুড ওয়াই, তাহলে আমার কম্বিনেশন ধর 4টে কম্বিনেশন আছে, একটা কম্বিনেশন এ, একটা কম্বিনেশন ধরলাম বি, একটা কম্বিনেশন ধরলাম সি, আর একটা কম্বিনেশন কি ধরলাম, ধর ডি। কি লিখলাম, তাহলে কি লিখলাম, 4টে কম্বিনেশন, মানে আমি 4টে কম্বিনেশন তোকে বোঝাবো, ঠিক আছে তো? তাহলে একটা লিখলাম গুড এক্স, ঠিক আছে তো? তো বোঝাচ্ছি, লিখতে লিখতে তোকে বোঝাচ্ছি, কেননা এই টপিকটা তোরা ইকোনমিক্স তোদের যাদের ছিল তারাই বলতে পারি ভালো জানবে। মার্জিনাল ইউটিলিটির একটা কনসেপ্ট এখানে আসবে, মার্জিনাল ইউটিলিটির কনসেপ্ট। আমি একদিন ডিমান্ড পড়াতে গিয়ে বলেছিলাম মার্জিনালিটির একটা কনসেপ্ট বলেছিলাম, মনে করার চেষ্টা কর। ডিমান্ড কার্ভ কেন ডাউনওয়ার্ড স্লপিং হয়, প্রথমে একটা পয়েন্ট বলেছিলাম, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, একটা বুঝিয়েছিলাম ডিএমইউ, মনে পড়ে? বলেছিলাম একটা অ্যাপেলের উদাহরণ দিয়েছিলাম, তুই ধর আজকে আজকে ধর অনেকদিন পর আজকে একটা অ্যাপেল খেলি, তো অ্যাপেলটা খেয়ে তোর বেশ ভালোই লাগবে, তো প্রথম অ্যাপেল খেয়ে তো যতটা তুই স্যাটিসফ্যাকশন পাবি, তুই একটার পর যখন সেকেন্ড অ্যাপেল খাবি সেই স্যাটিসফ্যাকশন কি পাবি? না, আস্তে আস্তে কমতে থাকবে। দেখো অনেকদিন পর কোনো একটা জিনিস খেলি, তো প্রথম অনেকদিন পর যখন ওই জিনিসটা খেলি, খাওয়ার সঙ্গে সঙ্গে যে স্যাটিসফ্যাকশনটা পাবি, ঠিক আছে, তখন আরো একটা জিনিস ওই খাবারটা যদি আবার তোকে দিয়ে দেয়, সেই স্যাটিসফ্যাকশন পাবি না। ধর সাপোজ ধর আমি তোকে বলছি গরমকালে যখন খুব গরম, তো তোকে ধর একটা কোল্ড ড্রিঙ্কস দিল, কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, ঠিক আছে, তুই তুই খেলি, ভালো লাগলো, স্যাটিসফ্যাকশন পেলি, প্রথমবার কোল্ড ড্রিঙ্কস খেয়ে যে স্যাটিসফ্যাকশন পেলি, সেকেন্ড বার কিন্তু তত স্যাটিসফ্যাকশন পাবি না। তার মানে কি বলতে চাইছি, তুই আস্তে আস্তে যখন এক একটা ইউনিট যত আস্তে আস্তে ইউজ করতে থাকবি, তার কি হবে, তার ইউটিলিটি আস্তে আস্তে কমতে থাকে, আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে, এটাই এখানে আসবে। তো দেখ এখানে কি লিখলাম, প্রথমে ধর গুড এক্স, ঠিক আছে, এ কম্বিনেশন, এটা কম্বিনেশন এ কি বলছে, তোর এক্স গুডস তুই কটা ইউজ করছিস, একটা, এক্স গুডস যখন একটা ইউজ করছিস, ওয়াই গুডস কটা ইউজ করছিস, 10টা। দেখ একটা এটা বোঝানোর জন্য একটা উদাহরণ আমার মনে পড়ে গেল, একটা উদাহরণ মনে পড়ে গেল, মানে যে মানুষের হাতে প্রচুর টাকা থাকে আর যে মানুষের হাতে খুব লিমিটেড টাকা থাকে, দুটোর উদাহরণটা দেখবি, যে মানুষের হাতে লিমিটেড টাকা থাকে সে কিন্তু খুব বুঝে শুনে খরচা করে, কিন্তু যার হাতে আনলিমিটেড টাকা থাকে তোর কাছে কোনো ম্যাটার করে না কোথায় কি খরচা হচ্ছে। এখানে এই উদাহরণটা এসছে, দেখ তোর কাছে এক্স গুডস একখানা আছে, ঠিক আছে, তুই যখন তোর কাছে এই এক্স গুডসটা তোর কাছে খুব দামি গুডস,
কিন্তু ওয়াই গুডস তোর কাছে 10খানা আছে, তো তোর কাছে কিন্তু অতটা দামি নয়। তো এই তোর কাছে যে ওয়াই গুডস 10টা আছে এর মধ্যে একটা হারিয়ে গেল অতটা তোর কাছে প্রবলেম হবে না। কিন্তু এক্স গুডস যদি তোর কাছ থেকে হারিয়ে যায় বিশাল প্রবলেম হয়। তাহলে তোর কাছে কোন গুডসটা বেশি দামি? এক্স গুডস দামি নাকি ওয়াই গুডস দামি? এক্স গুডস প্রচুর দামি, তাই তো? তো এটা তোকে মাথায় রাখতে হবে, এটাই আমি বলছি। তাহলে ধর তোর কাছে এক্স গুডস একটা আছে আর ওয়াই গুডস 10টা আছে। এবার তুই ধর আরো একটা এক্স গুডস চাচ্ছিস, ধর অন্য কোনো পার্টির থেকে তোর বললো আমার একটা গুডস লাগবে, এক্স গুডস লাগবে। আমি তো এক্স ওয়াই বললাম, আগের উদাহরণ কি বলছিলাম বল? তোর ম্যাঙ্গো অ্যাপেল বলছিলাম, ওরকম দিয়েই বল তুই। তো এক্স গুডস একটা ছিল, অন্য একটা পার্টি আছে, বলে আমার একটা এক্স গুডস লাগবে, তোর ডিমান্ড লাগবে ওই গুডসটা। তাহলে ওর থেকে তুই একটা এক্স গুডস নিবি, তাহলে কটা গুডস হলো এক্স গুডস? দুটো। বদলে যেহেতু তোকে আমি ইনডিফারেন্স কার্ভ করাচ্ছি, ইনডিফারেন্স কার্ভে কি বললাম, তুমি যদি কারোর থেকে একটা গুডস এক্স নাও তাহলে তোমাকে কি করতে হবে? ওয়াই গুডস কি করতে হবে? দিতে হবে, দিতে হবে। তোর কাছে অনেকগুলো ওয়াই গুডস আছে, অনেকগুলো ওয়াই গুডস আছে, তুই ওকে কটা দিয়ে দিবি? চারটে দিয়ে দিবি, চারটে দিয়ে দিবি, তুই তাকে চারটে দিয়ে দিবি। তাহলে বল তোর কাছে 10টা ওয়াই গুডস ছিল, তুই চারটে দিলি, তোর কাছে কটা ওয়াই গুডস থাকবে? আর 6টা। তুই এতগুলো খুব মানে উদার মানে চারটে দিতে পারলি কেন? তোর কাছে অনেক আছে, অনেক আছে বলেই তুই চারটে দিতে পারবি। যদি তোর কাছে যদি এত না থাকতো তুই এত দিতে পারবি? হয়ে গেল, এটা বুঝতে পারলি। তারপর সি কম্বিনেশনটা কি বলবো? তোর কাছে দুটো এক্স গুডস আছে, তুই আরো একটা এক্স গুডস চাচ্ছিস, তাহলে কটা হলো? তিনটে হলো। তাহলে তুই যদি কারোর থেকে আরো গুডস নিতে চাস তাহলে তাকে তো আবার দিতে হবে, তোকে ওয়াই গুডস দিতে হবে। তো ওয়াই গুডস কটা দিয়েছিস? আগের বার চারটে দিয়েছিলি, ঠিক আছে, কারণ 10টা ছিল। এখন কমে গেছে ওয়াই গুডস, তাহলে তুই এবার আর চারটে দিতে পারবি না, কমে গেছে ওয়াই গুডস। তাহলে না, ঠিক একটু কম দেবো, বাট দেবো। কতগুলো দেবো? আমি তো তিনটে দিচ্ছি, তাহলে তিনটে যদি ওয়াই গুডস দিয়ে দিই তাহলে কটা হবে? তোর গায়ে 6টা ওয়াই গুডস ছিল, তুই তিনটে ওয়াই গুডস দিয়ে দিলি, তাহলে কটা থাকবে? আর তিনটে থাকবে। বুঝতে পারলি তো? তুই আরো একটা ওয়াই গুডস চাচ্ছিস, এই সরি এক্স গুডস চাচ্ছিস, তিনটে ছিল, আরো একটা এক্স গুডস চাচ্ছিস, তাহলে তোর কাছে কতগুলো হবে এক্স গুডস? চারটে। তাহলে তোকে, তুই যখন এক্স গুডস নিচ্ছিস কারোর থেকে, তাকে তোমার ওয়াই গুডস দিতে হবে। তুই বল, তুই হিসাব করে বল কতটা দিবি, তুই বল। তোর প্রথমে অনেক ছিল, তুই চারটে দিয়ে দিয়েছিস, 6টা হলো। আস্তে আস্তে কমলো, তুই তিনটে দিয়ে দিয়েছিস। তাহলে এখন এখন কি তুই তিনটে দিতে পারবি? না, তিনটে দিয়ে তো আমাকে থাকবেই না কিছু। তা আমি কটা দেবো? আমি দিচ্ছি দুটো গুডস দিয়ে, দুটো ওয়াই গুডস দিয়ে দিচ্ছি। তাহলে রইলো কত বল? হ্যাঁ, একটা। মানে তুই বুঝতে পারছিস তো জিনিসটা কিভাবে হচ্ছে? জাস্ট মানে তোর মানে কখনো ভোলার ব্যাপার নেই। এই যে ডেটাগুলো কিভাবে সাজানো হচ্ছে, বুঝে বুঝে সাজাতে পারলে তুই মনে রাখতে পারবি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদের ইনডিফারেন্স কার্ভের যে ডেফিনিশন ছিল তার সঙ্গে ম্যাচ খাচ্ছে তো? ম্যাচ তো খাচ্ছে, হ্যাঁ ম্যাচ খাচ্ছে। এইবার এবার এখানে লিখবো, এখানে একটা একটা কথা লেখা আছে MRS, তাই তো? MRS লিখে দিলাম না? MRS এর ফুল ফর্মটা লিখছি, মার্জিনাল, লিখছি কি মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। এই কোশ্চেনটা পরীক্ষায় দেয়, আগের বার অনেক কলেজে দিয়েছিল, 2 মার্ক দিয়েছিল। হোয়াট ইজ এমআরএস, হোয়াট ইজ এমআরএস দিয়েছিল। তো মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কি লিখলাম? মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। এই জিনিসটা কি জানিস তো? কিছু না, সিম্পল জিনিস। তুমি দেখো, তুমি একটা এক্স গুডস নেওয়ার জন্য তোমাকে কতগুলো ওয়াই গুডস থাকতে হলো? বল, প্রথম সিচুয়েশন থেকে বল, তোকে একটা এক্স গুডস এক্সট্রা নেওয়ার জন্য তোকে কতগুলো ওয়াই গুডস থাকতে হলো? বল, চারটে ছাড়তে হলো। একটা এক্স গুডস এক্সট্রা নেওয়ার জন্য তোকে ওয়াই গুডস কতগুলো ছাড়তে হলো? চারটে ছাড়তে হলো। তাহলে দেখ, এমআরএসটা বের করার নিয়মটা কি করে করছি দেখ। একটা এক্সট্রা নেওয়ার জন্য তোকে ওয়াই ছাড়তে হলো চারটে, তাহলে এখানে কত হবে? 4/1। কি লিখলাম? 4/1। তা চারটা কি ছিল? কতগুলো ওয়াই গুডস ছাড়লি। তাহলে এখানে ফর্মুলা কি হয় জানিস তো? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ফর্মুলা। বুঝাবো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স জিনিসটা কি? ঠিক আছে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স জিনিসটা কি? তাহলে তুই কি বুঝতে পারলি? একটা এক্স গুডস এক্সট্রা নেওয়ার জন্য তোকে ওয়াই কটা ছাড়তে হলো? চারটে। তাহলে 4/1। তারপর একটা বল দেখি। দুটো ছিল, তিনটে হলো, তাহলে তুই এই সিচুয়েশনে কটা এক্স গুডস এক্সট্রা নিলি? একটা। তাহলে ওয়াই গুডস কটা ছাড়ছিস? তিনটে, তাহলে কি হবে? 3/1। তারপর এখানে 3 ছিল, এখানে 4 হলো, তাহলে এক্স গুডস কটা এক্সট্রা নিলি? একটা। তাহলে ওয়াই গুডস কটা ছাড়ছিস? দুটো, তাহলে কি হলো? 2/1। ঠিক আছে,
তাহলে তুই বুঝতে পারছিস এটাকে কি বলে 4:1, এটাকে বলে 3:1, এটাকে বলে 2:1। এবার এটাকে অ্যানালাইসিস করতে পারবি তুই? ফোরটা কি ছিল? 4x ছিল না ওয়াই ছিল বল দেখি? ওয়াই। তাহলে কি লিখতে পারি? এখানে লিখতে পারি 4y:1x, তারপরটা 3y:1x, 2y:1x। এই চারটা বলতে পারি। পরীক্ষায় যখন ইনডিফারেন্স কার্ভ তোকে অ্যানালাইজ করতে হবে না, ধর 2 মার্কস দিল, তুই কাকে ডেফিনেশন দিয়ে তোকে এই জিনিসটা লিখতে হবে, এটা লিখতে হবে, ঠিক আছে? এটা কি লিখবো দেখ, এমআরএস আস্তে আস্তে কি হচ্ছে দেখ, এমআরএস এর দিকে তাকিয়ে বল, এমআরএস আস্তে আস্তে বাড়ছে না কমছে, কি মনে হচ্ছে দেখে? এমআরএস আস্তে আস্তে বাড়ছে না কমছে, কি মনে হচ্ছে দেখে? কমছে। কমছে। কমছে, তাহলে কি লিখবি? এটাকে লিখ কন্টিনিউয়াস ডিক্রিজেস। কি বলতে পারি এটাকে? কন্টিনিউয়াস ডিক্রিজেস। এটাকে বলতে পারি কন্টিনিউ কমছে, তাই লিখবো কন্টিনিউয়াস ডিক্রিজেস। অ্যারো দিয়ে লেখ, অ্যারো দিয়ে লেখ নাম্বার অফ ইউনিটস, লেখ নাম্বার অফ ইউনিটস অফ গুড ওয়াই, of good y which the consumer which the consumer is willing to sacrifice to obtain an additional unit of good x। তাহলে কি বলতে পারলি? নাম্বার অফ ইউনিট অফ গুড ওয়াই, নাম্বার অফ ইউনিটস অফ গুড ওয়াই হুইচ দ্য কনজিউমার ইজ উইলিং টু স্যাক্রিফাইস। তার মানে আমি ধর এক্স গুডস একটা নেওয়ার জন্য তাহলে ওয়াই গুডস কি করছিলাম? স্যাক্রিফাইস করছিলাম। তাই লিখে নাম্বার অফ ইউনিট অফ গুড ওয়াই হুইচ দ্য কনজিউমার ইজ উইলিং টু স্যাক্রিফাইস টু অবটেন অ্যান অ্যাডিশনাল ইউনিট অফ গুড এক্স। ঠিক আছে, এটাকেই বলা হয় এমআরএস। এক্স গুডস একটা পাওয়ার জন্য তোকে কতগুলো ওয়াই গুডস ছাড়তে হচ্ছে, ওটাকেই বলা হয় এমআরএস, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। আচ্ছা, আর একটা কথা বলছি তোকে, এই ডায়াগ্রামের দিকে তাকা, ডায়াগ্রাম না শিডিউলের দিকে তাকিয়ে বল গুডস ওয়াই এর দিকে তাকা, গুড ওয়াই এর দিকে তাকা, বল গুড ওয়াই বাড়ছে না কমছে? কমছে। আচ্ছা ঠিক, কমছে, মানে কমছে, ডিক্রিজ হচ্ছে। তা কমতে দু রকম ভাবে কমে, আচ্ছা 3 রকম ভাবে কমতে পারে। একটা ইনক্রিজিং রেটে কমতে পারে, একটা ডিক্রিজিং রেটে কমতে পারে, আর একটা কনস্ট্যান্ট রেটে কমতে পারে। বল দেখি এটা কি রেটে কমছে? ডিক্রিজিং রেটে কমছে। বুঝতে পারছিস? কেউ যদি বুঝতে না পারিস বলবি বুঝলি ডিক্রিজিং রেটে কি করে কমছে, বলছি বলবি কেন? ওরা বুঝে গেছে, তুই বলবি তুই বুঝে গেছিস না, তুই বুঝতে পারিনি বলবি তো, বুঝতে না পারলে বলবি তো। সবাই বুঝতে পারছে, তুই মাথা নাড়ালে হবে? সবাই নাম্বার পেয়ে তুই নাম্বার পাবি না। দেখ এখানে ছিল 10, এখানে হলো 6, তাহলে কত কমলো? 4 কমলো। তারপর ছিল 6 হলো 3, কত কমলো? 3 কমলো। এ দেখ 4 ছিল 3 হলো, দেখ প্রথমটা 4 কমলো, তারপরটা কি 3 কমলো। এটাকে বলে ডিক্রিজিং। কারণ এটা না বলতে পারলে প্রোডাকশন চ্যাপ্টার এগুলো আছে, যখন প্রোডাকশন করবি না, প্রোডাকশনে যে দিয়েছি ভিডিও, ওখানে দেখবি লেখা আছে ইনক্রিজিং রেটে বাড়ছে, ডিক্রিজিং রেটে বাড়ছে, ইনক্রিজিং রেটে কমছে, ডিক্রিজিং রেটে কমছে, এগুলো বুঝতে হবে ব্যাপারটা। তারপর 3 ছিল 1 হলো 2, তাহলে বুঝতে পারলি তো কমছে কত? প্রথমে 4 কমলো, তারপর 3 কমলো, তারপর 2 কমলো। এই যে কমছে কি রেটে কমছে, এটাকে বলে ডিক্রিজিং রেটে কমা। ঠিক আছে তো? তাহলে এখানে লিখছি আমি গুড ওয়াই। এটা কিন্তু মানে পরীক্ষায় কিভাবে লিখতে হবে সেই নোট লেখা আছে, আমি তোকে টপিকটা বোঝাচ্ছি। এরপরে আমি লেখাবো, ঠিক আছে, কিভাবে পরীক্ষার প্রেজেন্টেশন করতে হবে, নোট আমি দিয়ে দেবো। ঠিক আছে, পরীক্ষা বা তুই তোর বইও করতে পারিস, যে কোনো একটা লিখলেই হবে, বইয়ের নোটও লিখতে পারিস, বা ধর আমি নোট দিয়ে দেবো। এটা তোকে জিনিসটা টপিকটা বোঝাচ্ছি, টপিকটা সম্পর্কে বোঝাচ্ছি। ঠিক আছে তো? গুড ওয়াই, ঠিক আছে,
এটা কি হচ্ছে ইজ উইথ ডিক্রিজিং, গুড ওয়াই ডিক্রিজিং হচ্ছে, ঠিক আছে, বাট উইথ ডিক্রিজিং রেট, বাট উইথ ডিক্রিজিং রেট। তাহলে তুই দেখতে পারলি গুড ওয়াই আস্তে আস্তে কমছে ডিক্রিজিং রেটে। কি কারণের জন্য কমছে? অলরেডি শুরুতেই বলেছিলাম একটা কথা, আমি জানি না মনে আছে কিনা। তুই আস্তে আস্তে এক একটা গুডস যত বেশি ইউজ করতে থাকবি, তো সেই গুডসের প্রতি মানে কি বললাম না তো, কি বলেছিলাম ধর কোনো একটা জিনিস ধর অনেকদিন পর বাড়িতে একটা খাবার রান্না করেছে, তো অনেকদিন পর যখন ফার্স্ট টাইম খেলি, অনেকদিন পর যখন খেলি তোর ভালো লাগলো খেতে, তারপর ওই জিনিসটা খেতে ভালো লাগলো বলে তোকে দিয়ে গেলে ওই সারাক্ষণ খেতেই থাকবি না, একটা সময় পর ভালো লাগবে না। তাহলে এখানে এটাই বলতে চেয়েছে, এখানে হচ্ছে ল অফ ডিএমইউ কাজ করছে, ল অফ ডিএমইউ, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি কাজ করছে, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি কাজ করছে। ঠিক আছে, তো তাহলে গুড ওয়াই কমছে বাট ডিক্রিজিং রেটে কমছে। ঠিক আছে, কারণটা কি? ল অফ ডিএমইউ, ল অফ ডিএমইউ, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি কাজ করছে। এখানে কোন লটা কাজ করছে? ল অফ ডিএমইউ। ঠিক আছে তো, since the consumer is getting, since the consumer since the consumer is getting less satisfaction, কি লিখলাম? satisfaction less satisfaction from every from every new unit, from every new unit of good eggs, of good egg, ঠিক আছে, and therefore he will be willing, he will be willing to sacrifice less unit of y। এটা কি লেখা আছে? বলছে কনজিউমার ইজ গেটিং লেস স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, ফ্রম এভরি নিউ ইউনিট। তুই যত আস্তে আস্তে এক একটা করে ইউনিট ইউজ করতে থাকবি, তোর আস্তে আস্তে কি হবে? স্যাটিসফ্যাকশন কি কমতে থাকবে। তুই ধর একটা কমলা লেবু যে উদাহরণ দিয়েছিল, তোর তুই যত আস্তে আস্তে একটা একটা করে কমলা লেবু খেতে থাকবি, তো ওই কমলা লেবুর প্রতি তোর তো ভালো লাগবে না, স্যাটিসফ্যাকশন আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে তো, একটা সময় পর কমলা লেবু খেতে তো তিতে লাগবে, প্রথমে যেটা ভালো লাগছিল খুব ভালো লাগছিল, একটা সময় পর আর ভালো লাগবে না, খেতে তিতে লাগবে। So, since the consumer is getting less satisfaction from every new unit of good eggs, and therefore he will be willing to sacrifice less unit of y, তুই একটা একটা করে যত x ইউনিট ইউজ করতে থাকবি, y ইউনিট আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে এই ইনডিফারেন্স কার্ভের কনসেপ্ট। ঠিক আছে, এই কনসেপ্ট মানে মোটামুটি ইনডিফারেন্স কার্ভ সম্পর্কে আইডিয়া হচ্ছে, মানে জিনিসটা পুরো মাথার মধ্যে ঢুকেছে ইনডিফারেন্স কার্ভ জিনিসটা কি। এবার লেখ হোয়াই আইসি কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লপিং। অলরেডি আনসার দিয়ে দিয়েছি। why IC why IC curve why IC curve is downward sloping। আচ্ছা, আইসি মানে তো বুঝি, আইসি ফুল ফর্মটা কি বললাম? আইসির ফুল ফর্মটা কি? ইনডিফারেন্স কার্ভ। আচ্ছা, এই কার্ভটার নাম ইনডিফারেন্স কেন বলতে পারবি? কেন ইনডিফারেন্সই রেখেছে বলতে পারবি? দেখ, উল্টো পাল্টা অ্যান্সার না, মানে চিন্তা ভাবনা করলে বেরিয়ে যাবে অ্যান্সার। ইনডিফারেন্স মানে কি? ইনডিফারেন্স মানে কি? মানে ইনডিফারেন্স মানে কি? No difference. হ্যাঁ, No difference. মানে কোনো ডিফারেন্স নেই। ইনডিফারেন্স মানে এক, ইনডিফারেন্স মানে সেম, ডিফারেন্স মানে তো আলাদা, ডিফারেন্স মানে তো আলাদা। তাহলে ইনডিফারেন্স মানে কি? আলাদার উল্টো। ঠিক আছে, ইন মানে উল্টো। তোরা আগে অনেক জায়গায় লিখতি না, অনেক জায়গায় অনেক অনেক কিছুর আগে ইন কথাটা ইউজ করি, ইন। ঠিক আছে তো, তো ইনডিফারেন্স মানে কি?
ডিফারেন্স মানে হচ্ছে আলাদা, আর ইনডিফারেন্স মানে ডিফারেন্সের উল্টো। তো ডিফারেন্সের উল্টোটা কি? সেম। বুঝতে পারছিস তো? তাহলে ইনডিফারেন্স মানে এক। কেনই এক বলেছে? কেন এক কথাটা কেন বলেছে? আমি কিছুক্ষণ আগে বললাম, কোথায় বললাম দেখ, মনে করার চেষ্টা কর। এই যে কোথায়, এখানে বুঝিয়েছিলাম না, প্রথম কম্বিনেশনে। এই দেখ, এই দেখ এখানে 5টা অ্যাপেল 5টা ম্যাঙ্গো কত হয়েছিল? 10। 6টা অ্যাপেল 4টে ম্যাঙ্গো কত ছিল? 10। তার মানে এই যে ইনডিফারেন্স কার্ভের যখন আঁকাটা হবে, আমি আঁকাটা দেখাচ্ছি, ধর এরকম আঁকাটা এরকম আসবে, এরকম আঁকাটা আসবে, এরকম আঁকাটা আসবে। আচ্ছা, এইটা দেখে কি মনে হচ্ছে? এটা কি কোনো স্ট্রেট লাইন হচ্ছে আঁকাটা? এটা স্ট্রেট লাইন নয়। ইনডিফারেন্স কার্ভের আঁকা স্ট্রেট লাইন হয় না, এটাকে বলে কনভেক্স। এটাকে বলে কনভেক্স। ইনডিফারেন্স কার্ভে ধর এখানে, ধর সাপোজ ধর এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে ধর একটা পয়েন্ট নিলাম, কারণ 4টে, ধর আমি যে এখানে তোকে বোঝাচ্ছিলাম কম্বিনেশন কটা বোঝালাম বল? এ বি সি ডি 4টে কম্বিনেশন বোঝালাম। তাহলে ধর একটা কম্বিনেশন, এটা ধর হলো এ, এটা ধর হলো বি, এটা ধর হলো সি, আর এটা ধর হলো ডি। ঠিক আছে, 4টে কম্বিনেশন বোঝালাম। এই কম্বিনেশনে তোর যা স্যাটিসফ্যাকশন পাবি, এই কম্বিনেশন সেম স্যাটিসফ্যাকশন পাবি, এখানেও সেম স্যাটিসফ্যাকশন পাবি, এখানেও সেম স্যাটিসফ্যাকশন পাবি। ইন কেস ওই মাঝখানে যে আরো কোনো পয়েন্ট চলে আসে, সেখানেও যে স্যাটিসফ্যাকশন পাবি, মানে এই যে এই কার্ভের প্রতিটা পয়েন্টে সেম স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। এই জন্য এটাকে বলেছে ইনডিফারেন্স। এই জন্য এটাকে বলেছে ইনডিফারেন্স কার্ভ। ঠিক আছে তো? তো বলছে হোয়াই আইসি কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং। কেন ডাউনওয়ার্ড স্লোপিং হয়? লেখ, লেখ আইসি ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। লেখ আইসি ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। লেখ আইসি, লেখ আইসি ইজ ডাউনওয়ার্ড স্লোপিং because if the quantity of one goods, because if the quantity of because quantity of one goods is increased, the quantity of other goods, the quantity of other goods must be decreased. Otherwise, otherwise it will lead, otherwise it will lead to monotonic preference. কি লিখেছি এখানে? বলছে আইসি কার্ভ কেন ডাউনওয়ার্ড স্লোপিং হয়? আইসি কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং হয় এই কারণের জন্য, ইফ দ্য কোয়ান্টিটি অফ ওয়ান গুডস ইজ ইনক্রিজ, মানে এক্স গুডস যত আস্তে আস্তে বাড়ছে, ওয়াই গুডস কি হচ্ছিল? কমছিল। এই জন্যই তো আইসি কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং হয়েছিল। ঠিক আছে তো? আর যদি এটা না হতো তাহলে তো এটা মনোটোনিক প্রেফারেন্স হয়ে যেত। তো এটাই বলেছে। আমি ক্লাসটা হয়ে গেলে আমি কিন্তু নোটটা দিয়ে দেবো। ঠিক আছে? তো এখানে দেখ কি আছে, মিনিং অফ ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ তো কাকে বলে বোঝা হয়েছিল। ঠিক আছে, জিনিসটা কি পুরো বোঝা হয়েছিল। ইনডিফারেন্স, আচ্ছা ইন মানে জানিস তো? আগে আগে বলেছিলাম না ইন মানে কি? ইন মানে কি বলেছি জানিস? ইন মানে কি বলতো? ইন মানে, এখানে ইন মানে কি বুঝেছিলাম? ইন মানে বলেছিলাম না আগের দিন, আগে কি বলেছিলাম? ইন মানে অপোজিট, মনে আছে? ইন মানে অপোজিট। তাহলে বল না, ডিফারেন্সের অপোজিট কি? সেম। ঠিক আছে, তেমনি কমপ্লিটের অপোজিট কি? ইনকমপ্লিট। অ্যাপ্রোপ্রিয়েটের অপোজিট কি? ইনঅ্যাপ্রোপ্রিয়েট। মানে লাইনটা বুঝতে হবে, তাহলে তুই বুঝতে পারছিস। ইনডিফারেন্স মানে ডিফারেন্স মানে তো আলাদা, আর ডিফারেন্সের অপোজিট কি? সেম। তাহলে ইনডিফারেন্স কার্ভ, ইনডিফারেন্স মানে কি? সেম। ইনডিফারেন্স মানে কিন্তু সেম। ঠিক আছে, মাথায় রাখবি, ইনডিফারেন্স মানে সেম। তো এখানে বলছে দেখ, মিনিং অফ ইনডিফারেন্স কার্ভ কি বলছে? অ্যান ইনডিফারেন্স কার্ভ, ইনডিফারেন্স কার্ভ শো, এ আমাকে কি দেখায়? ইনডিফারেন্স কার্ভ আমাদের কি দেখাবে? ভেরিয়াস বান্ডেল। এই বান্ডেলকে কেউ বলে কম্বিনেশন। কম্বিনেশন মনে পড়ছে? কম্বিনেশন গুলো বুঝিয়েছিলাম। কম্বিনেশন গুলো বুঝিয়েছিলাম, কি কি কম্বিনেশন আছে দেখ। এখানে এ আছে কম্বিনেশন একটা, বি আছে একটা কম্বিনেশন, সি আছে একটা কম্বিনেশন, আর ডি আছে একটা কম্বিনেশন।
আমার উদাহরণে আমি দুটো উদাহরণ দিয়ে বোঝাবো বারবার করে, তুই এক্স গুডস ওয়াই গুডস লিখতে পারিস। আমি বলবো কি বলতো, অ্যাপেল আর কি লেখা বল, অ্যাপেল আর অরেঞ্জ। আমি অ্যাপেল আর অরেঞ্জ দিয়ে বোঝাবো, ঠিক আছে, অ্যাপেল আর অরেঞ্জ। তাহলে কি লিখেছে, ইনডিফারেন্স কার্ভ আমাদের কি দেখায়, ভেরিয়াস বান্ডেল বা বলতে পারো ভেরিয়াস কম্বিনেশন অফ টু গুডস। দুটো গুডস কে কে আছে এখানে, অ্যাপেল আর অরেঞ্জ, টু গুডস অ্যাপেল আর অরেঞ্জ। স্যার তিনটে গুডস ধরা যায় না? দেখ তোর বোঝার সুবিধার জন্য দুটো গুডস হচ্ছে বেস্ট, বোঝার সুবিধার জন্য দুটো গুডস হচ্ছে বেস্ট, ঠিক আছে তো। দ্যাট মেক দ্য কনজিউমার ইকুয়ালি হ্যাপি। কি বললাম, কনজিউমার বলছে কি, মেক দ্য কনজিউমার ইকুয়ালি হ্যাপি। ইকুয়ালি হ্যাপি মানে কি বলছে বলতো, দ্যাট ইজ কনজিউমার ইকুয়ালি স্যাটিসফাইড। ওই যে তোকে বুঝিয়েছিলাম, ধর আজকে ধর দেখ উদাহরণটাই দেখ না, আবার কি একটা এখানটা দেখ, কম্বিনেশন এ, একটা কম্বিনেশন কি বলেছি, তো ধর আজকে তো তোর কাছে একটা অ্যাপেল আছে আর 10টা অরেঞ্জ আছে। তার মানে কি, তোর কাছে আগেও আমি তোদের বলেছিলাম একটা কথা, ধর তোর কাছে ধর 10খানা পেন আছে, তো 10খানা পেন আছে, তার মধ্যে একটা পেন হারিয়ে যায়, অতটা প্রবলেম হবে না। কিন্তু তোর কাছে যদি একটা পেন আছে, একটা পেন যদি হারিয়ে যায়, তাহলে তোর কাছে খুব প্রবলেম হবে। তাহলে তাহলে তোর কাছে কি দেখতে পারি, 10টা পেন তোর কাছে অতটা ভ্যালুয়েবল নয়, একটা পেন তোর কাছে যতটা ভ্যালুয়েবল, যেটা আগের ক্লাসটাও বুঝিয়েছিলাম, ঠিক আছে তো। তো বলছে ধর এখানে অ্যাপেল তোর কাছে একটা আছে আর 10টা অরেঞ্জ আছে, তার মানে তোর কাছে এই দুটো গুডস কোন গুডসটা তোর কাছে বিশাল দামি মনে হচ্ছে, অ্যাপেলটা খুব দামি, ঠিক আছে। অরেঞ্জ তোর কাছে অনেকগুলো আছে। এবার তোর কাছে কেউ ট্রেড করতেছে, ট্রেড মানে বুঝতে পারছিস তো, ধর আজকে তোর কাছে কেউ এসছে, তোমার কি অ্যাপেল লাগবে, না হ্যাঁ, কারণ তোর কাছে একটা অ্যাপেল আছে, তোর কাছে অ্যাপেল লাগবে, তুমি বলছি হ্যাঁ আমার কাছে অ্যাপেল লাগবে, একটা অ্যাপেল আছে। তো তোকে বললো তোমার কি অ্যাপেল লাগবে, হ্যাঁ আমি বললাম হ্যাঁ অ্যাপেল লাগবে, তা আমাকে একটা অ্যাপেল দিয়ে দিল, তাহলে এখন অ্যাপেল কটা হয়ে গেল, একটা ছিল একটা দুটো হয়ে গেল। এবার ও তো আর ফ্রিতে দেবে না, তুই কোনো দোকানে গিয়ে বললি আমার অ্যাপেল লাগবে, তাই অ্যাপেল তোকে দিয়ে দিল, তুই কি ফ্রিতে নিয়ে চলে আসবি, তো তোকে তো কিছু দিতে হবে, টাকা পয়সা হোক বা কিছু তো দিতে হবে। তো আমার কাছে অনেকগুলো, আমি টাকা পয়সা দিয়ে বলছি না, আমি গুডস দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে তো। তো আমার কাছে প্রচুর অরেঞ্জ আছে, আমি ওকে কটা অরেঞ্জ দিয়ে দিয়েছি, 3টে অরেঞ্জ দিয়ে দিয়েছি। তাহলে কটা অরেঞ্জ আছে, 7টা, কারণ আমার কাছে প্রচুর অরেঞ্জ আছে বলেই আমি 3টে দিতে পেরেছি, ঠিক আছে তো। তাহলে প্রথমে কি বুঝতে পারলি, প্রথমে দেখ এই যে এখানে কম্বিনেশন বিতে, তাহলে তোর কাছ থেকে তুই একটা অ্যাপেল এক্সট্রা নিলি অন্য কোনো পার্টির থেকে, বদলে তুই তাকে কতগুলো অরেঞ্জ দিয়ে দিলি, 3টে অরেঞ্জ। তার মানে কি, তুই কিন্তু এমন না যে স্যার আমার একটা অ্যাপেল ছিল আমি আরো একটা অ্যাপেল পেয়ে গেলাম আমি হ্যাপি, একদিকে হ্যাপি আবার আরেকদিকে দেখ স্যাড হয়ে গেল, কারণ তোর 10টা অরেঞ্জ ছিল 3টে অরেঞ্জ চলে গেল। তাহলে এই জন্য এটাকে বলা হয় ইকুয়ালি হ্যাপি। দেখ এখানে লিখেছে না, এখানে লিখেছে কি লিখেছে, কনজিউমার ইকুয়ালি হ্যাপি, দ্যাট ইজ কনজিউমার ইকুয়ালি স্যাটিসফাইড, ঠিক আছে। তাহলে গল্পটা বুঝতে পারছিস তো, যে তুই মানে বলতে পারছিস না যে তুই ধর রাস্তা দিয়ে যাচ্ছিস, তুই ধর রাস্তা দিয়ে যাচ্ছিস হুট করে একটা ফোন পেয়ে গেলি, হাঁটছি হাঁটে একটা করে দেখলি রাস্তায় ফোন পেয়ে গেলি, ফোনটা তুলে নিলি পকেটে, কি আনন্দ, বিশাল আনন্দ। আবার বাড়ি ঢুকতে যাবি, যেই ঢুকতে এই পকেটে 10,000 টাকা, 10,000 টাকা ছিল পকেটে, পকেটে 10,000 টাকা বেরিয়ে গেল। যা তুই যতটা আনন্দ পেলি ততটাই আবার কষ্ট লাগলো, মানে কি তুই ইকুয়ালি হ্যাপি, মানে বুঝলি পুরো হ্যাপিও না আবার স্যাডও নয়, ঠিক আছে তো। তাহলে ইকুয়ালি হ্যাপি, এটাকে বলে ইকুয়ালি হ্যাপি। তার মানে জিনিসটা কি বুঝতে পারলি, একটা জিনিস পাওয়ার জন্য তোকে আরেকটা জিনিসকে ছাড়তে হচ্ছে। তাহলে তোর অ্যাপেল একটা ছিল, তুই তখন আরো একটা অ্যাপেল নিতে চাইলি, মানে দুটো অ্যাপেল হলো, অন্য একটা পার্টি তোকে একটা অ্যাপেল দিল, তার বদলে তোকে কতগুলো অরেঞ্জ দিতে হলো, 3টে অরেঞ্জ দিতে হলো। এটা কি এলো স্যার, 3টে অরেঞ্জ একটা অরেঞ্জ, এগুলো অ্যাজাম্পশন বেস, ঠিক আছে তো। তারপর নেক্সট কম্বিনেশন কি বলছে, তোর কাছে দুটো অ্যাপেল ছিল, তোকে তুই অন্য একটা পার্টি এসে তোকে আরো একটা অ্যাপেল দিল, তোর কটা অ্যাপেল হলো, 3টে অ্যাপেল হলো। তাহলে এখন তোর কাছে অরেঞ্জ কটা আছে, 7টা আছে, তাহলে তাকে তো অরেঞ্জ দিতে হবে। তুই আগের কেসে কটা অরেঞ্জ দিয়েছিলি, 3টে দিয়েছিলি, এখন 10টা ছিল, এখন 10টা অরেঞ্জ নেই, তাহলে তুই কি এখন 3টে দিতে পারবি, না। এখন 7টা অরেঞ্জ আছে, আমি 3টে দিতে পারবো না, ঠিক আছে তো, আমি দুটো অরেঞ্জ দিচ্ছি, তাহলে কটা অরেঞ্জ হলো, 5টা। এবার দেখ তারপরে কম্বিনেশন দেখ, 3টে অ্যাপেল ছিল, এখন তোকে আর একটা পার্টি এসে আবার একটা অ্যাপেল দিল, তাহলে তার বদলে তোকে কি করতে হবে, অরেঞ্জ দিতে হবে, ঠিক আছে। তাহলে তোর কাছে 5টা অরেঞ্জ আছে, এখন তুই কটা অরেঞ্জ দিচ্ছিস, ওকে আর একটা অরেঞ্জ দিচ্ছিস। তাহলে তুই দেখতে পাচ্ছিস তো, আগের ক্লাসে বুঝিয়েছিলাম, দেখ এখানে 10 ছিল 7 হলো, আস্তে আস্তে দেখ কমছে তো, অরেঞ্জ আস্তে আস্তে কমছে, অ্যাপেল বাড়ছে আর অরেঞ্জ কমছে। তো অরেঞ্জ প্রথম সিনারিওতে প্রথমে তো কিছু কমলো না, পরেরটায় কমলো কত বল, 3, তারপরটায় 2, তারপরটায় 1, তাহলে এখানে তো কমছে। তাহলে কি রেটে কমছে, বলেছিলাম আগের দিন, কি বলেছিলাম বল, আরে বল 10, 7, 5, 4 কমছে, কিন্তু কি রেটে কমছে, ভুলে গেছিস, ডিক্রিজিং রেটে, ডিমিনিশিং রেটে বলেছিলাম না, ডিমিনিশিং রেটে। দেখ
কমতে পারে, ইনক্রিজিং রেটেও কমতে পারে, ডিক্রিজিং রেটেও কমতে পারে, কনস্ট্যান্ট রেটেও কমতে পারে, কিন্তু এখানে কমছে কি রেটে? ডিক্রিজিং রেটে কমছে। তোকে বোঝাই, ছবিটা বোঝাই, ছবিটা বুঝবি, ছবিটা আঁকার চেষ্টা করবি। এই দেখ, এই যে এখানে না দেখতে পাচ্ছি ভালো করে, তোর দেখ একটা ছবি দেখেছিস তো, ইনডিফারেন্স কার্ভের ছবি এরকম হয়। এটাই তোকে দেখাবো কেন এরকম হচ্ছে। আচ্ছা লেখাই না, দাঁড়া আমি এখানে দেখে দেখে বলছি কি ছিল। অ্যাপেল আর অরেঞ্জ বোঝাতে হবে তোকে। তাহলে খাতা বের কর, ছবিটা আঁক, জাস্ট এই ছবিটা আঁক তো। এইদিকে লিখবো অরেঞ্জ, এইদিকে কি লিখবো? অ্যাপেল। ঠিক আছে, তোর অরেঞ্জ কি কি ছিল বল? অরেঞ্জ কি কি ছিল? অরেঞ্জ ছিল, অরেঞ্জ 10, 7, 5, 4, আর অ্যাপেল করা ছিল 1, 2, 3, 4। অ্যাপেল ধর, এখানে ধর একটা অ্যাপেল, 1, ধর 2, ধর 3, ধর 4। 1, 2, 3, 4। তারপর অরেঞ্জ, অরেঞ্জ কত কত ছিল? 4, 5, 7, 10। ধর না, 1, 2, 3, এখানে 2 করি, এটা করি 4 করি, এটা 6 করি, এটা ধর 8 করি, আর এটা ধর 10। তো বুঝতে পারলি? এবার তুই দেখ ছবিটা তুই নিজেই আঁকতে পারবি। বল, অ্যাপেল যখন একটা, অরেঞ্জ তখন 10টা। অ্যাপেল যখন একটা, এই অ্যাপেল যখন একটা, অরেঞ্জ তখন 10টা, তার মানে কোথায় আছে? এরকম পয়েন্টে আছে। তারপর কি বলেছে? অ্যাপেল যখন দুটো, অরেঞ্জ তখন 7টা। অ্যাপেল যখন দুটো, ঠিক আছে, অরেঞ্জ তখন 7টা। 7 মানে কোথায়? এরকম জায়গায়। তারপর কি বলেছে বল? অ্যাপেল যখন 3টে, অরেঞ্জ তখন 5টা। অ্যাপেল যখন 3টে, অরেঞ্জ তখন 5টা, মানে এরকম জায়গায়। তারপর অ্যাপেল যখন 4টে, অরেঞ্জ তখন 4টে। অ্যাপেল যখন 4টে, অরেঞ্জ তখন 4টে। ছবিটা দেখ কেমন হচ্ছে। ঠিক আছে, এটাকে ধর জয়েন করে দিতে হবে, এটাকে তো জয়েন করতে হবে। ধর এটা ধর এ, এটা ধর বি, এটা ধর সি পয়েন্ট, এটা ধর ডি পয়েন্ট। ঠিক আছে, এরকম হবে। অ্যাকচুয়ালি মানে এটা হাতে আঁকলে, মানে মানে তুই স্কেল দিয়ে যদি আঁকতি তাহলে এরকম হতো না, অ্যাকচুয়ালি আঁকাটা এরকম হবে, এরকম হবে, মানে কনভেক্স। যে এরকম হবে আঁকাটা, এরকম নিয়ে এরকম হবে আঁকাটা। ঠিক আছে, এরকম শেপ হবে, এরকম শেপ হবে আঁকাটা। ঠিক আছে, তো এখানে মাপের প্রবলেমের জন্য এরকম হয়েছে, মাপের প্রবলেমের জন্য এরকম হয়েছে। ঠিক আছে তো? এই যে সেই আঁকাটা কেমন হবে দেখ, এই দেখ এখানটা আঁকাটা, এরকম হবে আঁকাটা, আঁকাটা এরকম হবে। আঁকাটা যখন তুই এক্সাম হলে আঁকবি না, তখন এরকম আঁকাটা হবে। আমি তোকে বোঝানোর জন্য ওরকম করলাম। ঠিক আছে তো? তো আঁকাটা এরকম হবে, তাহলে দেখতে হলে আঁকাটা কিরকম হবে? এইরকম হবে। মানে আমরা যখন ডিমান্ড কার্ভ করেছিলাম, ডিমান্ডে কেমন হতো? ডাউনওয়ার্ড স্লপিংই হতো, এরকম হতো না? স্ট্রেট লাইন হতো। আমি বলতে চাইছি এটা স্ট্রেট লাইন হবে না, এটা স্ট্রেট লাইন হবে না, এরকম কার্ভ হবে। ঠিক আছে,
তো এটাকে কি বলে জানি, এই কার্ভটাকে বলে কনভেক্স, এটাকে বলা হয় কনভেক্স, এই কথাটাকে বলা হয় কনভেক্স, ঠিক আছে, এটাকে বলা হয় কনভেক্স। তাহলে তুই ছবিটা তোকে আঁকতে হবে, পরীক্ষার হলে যখন দেবে তোকে ছবি আঁকতে হবে, ঠিক আছে। তো ছবি আঁকতে গেলে না তোর পরীক্ষার হলে না এরকমই 1 2 3 4 কিছু লিখতে হয় না, এটা বোঝানোর জন্য লিখলাম যে তুই কি করে মনে রাখবি আঁকাটা, ঠিক আছে। তো তুই পরীক্ষার হলে ডাইরেক্ট এরকম দাগ কেটে দিলেই হবে, এরকম দাগটা কাটা যাবে। আর এই দাগটা হয়, আমি এটা তোকে বোঝানোর চেষ্টা করছি তোদেরকে, যখনই ইনডিফারেন্স কার্ভের ছবিটা আঁকবি না এরকম দিবি না, স্ট্রেট লাইন করবি না, এটা ভুল। কারেক্ট কোনটা, এটা। আর এরকম দেখতে হলে তাকে বলে কনভেক্স, এটাকে বলা হয় কি কনভেক্স, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম এখানটায় ধর সাপোজ ধর এখানে ধর আমি একটা পয়েন্ট ধরলাম, ধর এটা ধর একটা পয়েন্ট ধরো এ, এটা ধরলাম একটা ধর পয়েন্ট বি, এটা ধর একটা পয়েন্ট সি, এটা ধরলাম ডি। কি করে করলাম স্যার, আমি আমি কি করে বললাম এ বি সি ডি, মাপ ছিল তো। এই যে তোকে যে এখানে মাপটা বোঝালাম না তোদের, এই যে এখানে মাপটা বোঝালাম না এ বি সি ডি, সেরকমই এখানে মাপটা আসবে, সেরকমই এখানে মাপটা আসবে এ বি সি ডি। তাহলে এতে এতে কনজিউমার যে স্যাটিসফ্যাকশন পাবে, বিতেও সেম স্যাটিসফ্যাকশন পাবে, সিতেও সেম স্যাটিসফ্যাকশন পাবে, আবার ডিতেও সেম স্যাটিসফ্যাকশন পাবে। তাহলে কি বুঝতে পারলি, এটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। এই কার্ভের যে কোনো পয়েন্টে কনজিউমার সেম স্যাটিসফ্যাকশন পাবে, সেম স্যাটিসফ্যাকশন পাবে। তো এখানে এই কথাগুলোই লিখেছে, বলছে অ্যান ইনডিফারেন্স কার্ভ। তাহলে পরীক্ষায় যখন লিখবি ইনডিফারেন্স কার্ভ কাকে বলে, এক লাইন, তারপরে এই তোকে টেবিলটা দিতে হবে, টেবিলটা দিয়ে তোকে ছবিটা ড্র করতে হবে। তারপর এটা কিছু না, এটা কিছু না, এটা কনসেপচুয়াল, এটা দরকার নেই, তুই পরীক্ষায় লিখতে হবে না এটা। আর এটাও কিছু না, দেখ ওইটাই এখানে লেখা আছে, এই যে এই লাইনটা যেটা ছিল না, এটাই আর কি এখানে কপি করা হয়েছে, ঠিক আছে। এটা কিছু না, এটাও কিছু না, আমি তোকে মানে ঠিক করে এডিট করে দিয়ে দেবো তোদের পিডিএফ। এবার দেখ কি লেখা আছে, এই যে তুই যে এক্স, এই যে আমরা যে কার্ভটা করলাম না, এটা তো তোকে অ্যানালাইসিস করতে হবে, কিভাবে অ্যানালাইসিস করা হয়েছে দেখ। তার আগে এই অ্যানালাইসিস করার আগে তুই বলবি স্যার এইটা বলবেন না এমআরএস, এ দেখ এমআরএস বুঝিয়েছিলাম, এমআরএস এর ফুল ফর্ম মনে আছে, বলেছিলাম, বল ফুল ফর্ম কি, বল কি বলেছিলাম বল। মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, ঠিক আছে, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বলতে পারবি কি করে বের করা শিখিয়েছিলাম, মনে আছে কি করে বের করা শিখিয়েছিলাম, দেখ বুঝিয়েছিলাম, মুখস্থ করলে তো তুই বলতে পারবি না, বুঝলে না, না 3/, মানে জিনিসটা কি বুঝিয়েছিলাম, আমি বলেছিলাম তুমি যদি একটা জিনিস পেতে যাও তাহলে আরেকটা জিনিস ছাপতে হবে, তুই ছবি দেখে বল না কোনটা পাওয়ার জন্য কোনটাকে ছাড়ছিস বল, এখানে বল, দেখে বল না, দেখেই তো বলতে পারবি, স্ক্রিনের থেকে তাকা দেখে বলতে পারবি কোনটা কোনটা পাওয়ার জন্য কোনটা ছাড়ছিস, দেখে বুঝতে পারছিস না। হ্যাঁ বল বল, হ্যাঁ বল, ঠিকই তো বলছি, বল অ্যাপেল, একটা অ্যাপেল পাওয়ার জন্য তোকে 3টে অরেঞ্জ ছাড়তে হয়েছে, তো বল অ্যাপেল পাওয়ার জন্য অরেঞ্জ ছাড়তে হয়েছে, তাহলে নিয়মটা কি হলো, ফর্মুলা কি জানি, এমআরএস বের করার ফর্মুলা, স্যাক্রিফাইস বাই গেন, স্যাক্রিফাইস বাই গেন, এটুকু মনে রাখতে পারবি না, স্যাক্রিফাইস বাই গেন, স্যাক্রিফাইস বাই গেন, তাহলে তুই ছাড়ছিস কাকে, অরেঞ্জ ছাড়ছিস কি পাওয়ার জন্য, অ্যাপেল পাওয়ার জন্য, তাহলে গেন কে হচ্ছে, অ্যাপেল গেন হচ্ছে, আর স্যাক্রিফাইস কাকে করছিস, অরেঞ্জ। তাহলে প্রথমে কিছু হবে না, প্রথমে কিছু হবে না, সেকেন্ড পয়েন্ট থেকে, সেকেন্ড পয়েন্ট 10 ছিল 7 হলো, তাহলে কত হলো 3/1, হ্যাঁ কি না। তারপর একটা 7 ছিল 5 হলো 2/1, তারপর 5 ছিল 4 হলো, মানে হচ্ছে 1/1, তাহলে কত হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। কিছু বুঝতে পারলি কি বললাম। এবার দেখ এটাই নিচে এখানটা লিখেছি, দেখ এই যে লিখেছি এমআরএস কি লিখে, স্যাক্রিফাইস বাই গেন, কি লিখেছি 3/1, 2/1, 1/1, মানে ওইটাকেই, ওই প্যারাটাকেই লেখা হয়েছে, যে এটাকেই লেখা হয়েছে। তাহলে তোর আলটিমেটলি তোকে কি লিখতে হবে, কি স্ক্রিনশট তুলতে হবে না, আমি তোকে দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, সুন্দর পিডিএফ দিয়ে দেবো এটা। এই যে যখনই ইনডিফারেন্স কার্ভ কাকে বলে লিখতে হবে, তাহলে এখান থেকে এত অব্দি দিয়ে দিবি, তারপর এই ছবিটা দিয়ে দিবি, ঠিক আছে। কি কি লিখতে হবে বুঝতে পারলি তো, এখান থেকে এতটা দিবি, তারপর তুই এই ছবিটা দিবি, এই ছবিটা দিবি, ঠিক আছে, হয়ে গেল দুটো, তারপর এখানে কিচ্ছু না। এবার হচ্ছে এই যে কি লেখা ছিল না উপরের টেবিলটা, সেই টেবিলটা তোকে অ্যানালাইসিস করতে হয়। অ্যানালাইসিস কি বলেছে, কি লিখেছে, ফিগার শো, ঠিক আছে, ডিফারেন্ট কম্বিনেশন অফ কনজিউমার অন ইনডিফারেন্স কার্ভ, ঠিক আছে। এই যে তুই যে আঁকলি না ছবিটা, তো বলছি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন আছে, বা এই যে তোর টেবিলটা আছে, টেবিলে তো ডিফারেন্ট কম্বিনেশন, এই কম্বিনেশন কি কি আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি, 4টে কম্বিনেশন আছে অফ কনজিউমার, কনজিউমার যে 4টে কনজিউমারের যে 4টে কম্বিনেশন আছে, কিসের কম্বিনেশন আছে, ইনডিফারেন্স কার্ভে। দ্য কনজিউমার ইজ ইনডিফারেন্ট অ্যামাং কম্বিনেশন অফ এ বি সি ডি, ঠিক আছে, বিকজ দে আর অল দ্য সেম কার্ভ, একদম সেম কথা কিছুক্ষণ আগেই বললাম। কারণ আমি কি বলেছিলাম, ইনডিফারেন্স কার্ভ হচ্ছে এমন একটা কার্ভ যেই কার্ভের প্রতিটা পয়েন্টে বা প্রতিটা কম্বিনেশনে আমরা কি পাবো, সেম
স্যাটিসফ্যাকশন পাবো, এই কথাটাই লিখেছে। দ্য কনজিউমার ইজ ইনডিফারেন্ট অ্যামাং দ্য কম্বিনেশন এ বি সি অ্যান্ড ডি বিকজ দে আর অল দ্য সেম কার্ভ, তারা সবাই সেম কার্ভে আছে। ইভেন ইভেন আমি তো এখানে 4টে পয়েন্ট বললাম, এ বি সি ডি। এবার ধর এখানেও ধর কোনো পয়েন্ট যদি তৈরি হয়, এখানেও যদি কোনো পয়েন্ট হয় বা এখানেও যদি কোনো পয়েন্ট হয় বা এখানেও যদি কোনো পয়েন্ট হয়, এই কটা পয়েন্টও সেম স্যাটিসফ্যাকশন পাবো। এখানে ধর একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট বি, একটা পয়েন্ট সি, একটা পয়েন্ট ডি। এতে যা স্যাটিসফ্যাকশন পাবি, বিতেও তাই পাবি, সিতেও তাই পাবি, ডিতেও তাই পাবি। এছাড়াও যদি এক্সট্রা ধর দুটো পয়েন্ট তৈরি হলো, ধর পি তৈরি হলো, কিউ তৈরি হলো, ওখানেও সেম স্যাটিসফ্যাকশন পাবো। এটাই বলতে চেয়েছে এখানে, ঠিক আছে? এই লাইনটার মানে এটাই বলতে চেয়েছে। এটা তোকে অ্যানালাইসিস করতে হবে। তার বলছে কি, এখানে সারপ্রাইজ হওয়ার কোনো ব্যাপার নেই। বলছে ইফ দ্য কনজিউমার কনজাম্পশন অফ অরেঞ্জ ইজ রিডিউস, একদম এই এক্সাম্পলে যা লেখানো ছিল সেটাই বলা হয়েছে। কনজিউমার কনজাম্পশন অফ অরেঞ্জ রিডিউস, তুমি যদি অরেঞ্জের কনজাম্পশন, যদি কনজিউমার যদি অরেঞ্জের কনজাম্পশন কমাতে চায়, ঠিক আছে, ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি, অর্থাৎ তুই তো আগে এ পয়েন্টে ছিলি, এ পয়েন্ট থেকে তুই যখন বি পয়েন্টে যাচ্ছিস, দেখতে পাচ্ছিস তো, দেখ তুই এ পয়েন্টে ছিলি, এ থেকে যখন বিতে যাচ্ছিলি তখন অরেঞ্জ কত কমাচ্ছিলি? 3 কমাচ্ছিলি, ঠিক আছে? তাই লেখা আছে if the consumer consumption of orange is reduced, say from point A to point B, consumption of apple must increase to keep him equally happy. একদম এই কথাটা লিখেছি, ইংলিশের মানে বুঝতে পেরেছি কিনা খুব জরুরি কিন্তু। তুমি যখন কম্বিনেশন এ থেকে কম্বিনেশন বি তে যাচ্ছ, তুমি অরেঞ্জ 3টে কমানোর জন্য, ঠিক আছে, আর এখানে অ্যাপেল কটা পাচ্ছে? একটা পাচ্ছে, এই কথাটা লেখা হয়েছে। বলছে ইফ দ্য কনজিউমার কনজাম্পশন অফ অরেঞ্জ ইজ রিডিউস, সে ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি, কনজাম্পশন অফ অ্যাপেল মাস্ট ইনক্রিজেস টু কিপ হিম ইকুয়ালি হ্যাপি। কারণ দেখ তুই অরেঞ্জ শুধু কমাবি, যদি অরেঞ্জ যদি কমাতি তাহলে তুই তুই তো খুশি থাকতি না, তুই তো হ্যাপি থাকতি, স্যাড থাকতি। অরেঞ্জ কমালি, সঙ্গে সঙ্গে অ্যাপেল বেড়ে গেল, তাহলে কি হলো? এটাকে বলে ইকুয়ালি হ্যাপি। বলছে ইফ দ্য কনজাম্পশন অফ অরেঞ্জ রিডিউস, এগেইন আবার এটা আমি তোকে এ থেকে বি বললাম, আবার যখন বি থেকে যখন সি পয়েন্টে আসছিস, বি থেকে যখন সি পয়েন্টে আসছিস, তুই অরেঞ্জ 7 থেকে 5-এ আসছিস, তাহলে অরেঞ্জ কি কমছে? অরেঞ্জ যেহেতু দুটো কমলো, তাহলে অ্যাপেল কি হচ্ছে? অ্যাপেল বাড়ছে, এই কথাটা লিখেছে। ইফ দ্য কনজাম্পশন অফ অরেঞ্জ ইজ রিডিউস এগেইন ফ্রম পয়েন্ট বি টু পয়েন্ট সি, দ্য অ্যামাউন্ট অফ অ্যাপেল কনজিউম মাস্ট ইনক্রিজ ইয়েট এগেইন। তো এটাই লেখা আছে, এটাই লেখা হয়েছে, ঠিক আছে? এবার হচ্ছে এমআরএস। এমআরএস বুঝিয়েছিলাম, এমআরএস সম্পর্কে নলেজ তৈরি হয়েছে। এমআরএস, এমআরএস কি বললাম আমি আবার বলে দিচ্ছি। এমআরএস জিনিসটা কি, তুমি একটা জিনিসকে নেওয়ার জন্য বা একটা জিনিস যদি তুমি পেতে চাও, তাহলে আর একটা জিনিস কি করতে হবে? ত্যাগ করতে, মানে স্যাক্রিফাইস করতে হবে। একটা জিনিস নেওয়ার জন্য আরেকটা জিনিসকে ছাড়তে হবে, এটাকে তো এমআরএস বলে। এটাকে এমআরএস বলে। কি লিখেছে? একটু টেকনিক্যাল ভাষা লেখা হয়েছে, ওইটাই লেখা, এটা টেকনিক্যাল ভাষা, প্রথম লাইনটা লেখা হয়েছে। আর প্রথম ভাষাটা বুঝতে না পারলে তুই পরের লাইনটা লিখবি। প্রথম লাইনটা কি লিখেছি? ইট ইজ দ্য রেট, এটা একটা রেট, এমআরএস হচ্ছে একটা রেট, কিন্তু বলেই দিয়েছি এমআরএস। এমআরএস কথার মধ্যেই তো আর আছে, তো বলছি ইট ইজ দ্য রেট, ঠিক আছে, অ্যাট হুইচ কনজিউমার ইজ উইলিং টু ট্রেড। ট্রেড মানে বুঝিস? ট্রেড মানে কি? ট্রেড মানে ধর আজকে ধর আমার কাছে কেউ এসছে, বলছে তোমার অ্যাপেল লাগবে, হ্যাঁ অ্যাপেল লাগবে। বলছে তাহলে তুমি কি দেবে? আমি বললাম নাও আমার থেকে অরেঞ্জ দিয়ে যাও। এটা ট্রেড করে তো। ট্রেড কাকে বলে? আজকে তুই কোনো দোকানে কিছু কিনতে গেলি, তুই যদি কোনো একটা জিনিস কিনিস, তার মধ্যে তাকে কি দেবো? টাকা দেবো, এটা ট্রেড হচ্ছে। তা এখানে বলছে ইট ইজ দ্য রেট অ্যাট হুইচ কনজিউমার ইজ উইলিং টু ট্রেড, ঠিক আছে, কনজিউমার উইলিং টু ট্রেড ওয়ান গুড ফর আনাদার। ট্রেড করলে কি হবে? একটার সঙ্গে আরেকটা ট্রেড করতে হয়। তো বলছে ইন আদার ওয়ার্ডস এমআরএস শো স্যাক্রিফাইসিং অ্যামাউন্ট অফ ওয়ান গুড ইন অর্ডার টু অ্যাচিভ ওয়ান ইউনিট অফ আদার গুডস। তার মানে তুমি একটা গুডস যদি কোনো নতুন একটা গুডস অ্যাচিভ করতে চাও, পেতে চাও, তো তোমাকে আরেকটা গুডস ছাড়তে হবে, ঠিক আছে? তো তাই লিখেছি এমআরএস শো কি দেখাচ্ছে? স্যাক্রিফাইসিং অ্যামাউন্ট অফ ওয়ান গুডস, একটা গুডস তোমাকে ছাড়তে হবে, ইন অর্ডার টু অ্যাচিভ ওয়ান ইউনিট অফ আদার গুডস, আর একটা গুডস পেতে গেলে একটা গুডস ছাড়তে হবে। বলছে ইট ইজ অলসো কল্ড স্লোপ অফ ইনডিফারেন্স কার্ভ। হ্যাঁ, এই এমআরএস জিনিসটা কি? ইনডিফারেন্স কার্ভের স্লোপটাকেই বলা হয় হচ্ছে তোমার এমআরএস। এটাও লিখেছে ইট ইজ অলসো কল্ড দ্য স্লোপ অফ ইনডিফারেন্স কার্ভ। তো স্লোপ বল, কেউ স্লোপ বলতে পারে বা কেউ শেপ বলতে পারে, একই জিনিস। তাহলে আমাকে যদি বলা হয় যে যে ইনডিফারেন্স কার্ভের স্লোপটা লেখো, মানে এমআরএস লিখে দিলেই হবে, ঠিক আছে? ওটাই হচ্ছে এমআরএস, স্লোপ বল বা শেপ বল, ঠিক আছে? এমআরএস কাকে বলে? ফর্মুলা, এমআরএস এর ফর্মুলা এইমাত্র তোকে বললাম, কি বলেছিলাম বল? ফর্মুলা স্যাক্রিফাইস বাই গেইন বলেছিলাম। স্যাক্রিফাইস বাই গেইন, তাই লিখেছে স্যাক্রিফাইসিং ইউনিট অফ গুড এক্স ডিভাইড বাই গেইনিং ইউনিট অফ গুড ওয়াই, ঠিক আছে? তো তাহলে স্যাক্রিফাইস বাই গেইন ইকুয়াল অর দিয়ে লিখেছি ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই। তো স্লোপ অফ আইসি কি?
মানে এমআরএস ইকুয়াল টু ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই। এটা এমন কিছু বোঝানোর কিছু নেই, তোকে থিওরিটিক্যাল পার্ট বুঝিয়ে দিয়েছি, মানে প্র্যাকটিক্যালি ব্যাপারটা বুঝিয়ে তারপর এটা লেখা যাবে, ঠিক আছে তো? স্যার ওয়াই এটা সেম আসতে হবে না? না না, এটা তো ডিপেন্ড করবে তোর লেখার উপর, তুই কি লিখছিস, তুই অ্যাপেলটাকে এক্স ধরছিস না ওয়াই ধরছিস, সেটা তোর উপর ডিপেন্ড করবে। মানে এখানে তো দুটোই মানে লাস্টে দুটো একদম ইকুয়াল হয়ে গেছে, তাই মানে ওখানেই শেষ হবে না ওর থেকে আগে দিতে পারে? এই যে এটা, এটা না, এটা ডায়াগ্রামটা লাস্টে যেটা পরে অ্যাপোলো 4 এসে গেছে, অরেঞ্জে পড়ে যাবে, তো এর নিচে না বিয়ন্ড। না, এটা আমি বলেছি এই তো এই 3 ছিল 4 হলো, তাহলে কত কমছে, এই যে একটা অ্যাপেল বাড়লো আর এখানে অরেঞ্জ একটা কমছে। মানে এটা ইকুয়াল লেভেল, এর হ্যাঁ, নিচে যেতে পারবো না 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 না, এখানেই শেষ, এখানেই শেষ। মানে এন্ডে তোমার মানে আপনার মানে সেম আসতে হবে। সেম। এখানে মোট কথা এমআরএস টা এরকম হবে, ডিমিনিশিং হবে, ওয়ান অফ ডিমিনিশিং হবে। এবার দেখ, এই চ্যাপ্টার পড়তে গেলে, ইনডিফারেন্স কার্ভ পড়তে গেলে কিছু অ্যাজাম্পশন তোকে পড়ে রাখতে হবে। অ্যাজাম্পশন, প্রথম অ্যাজাম্পশন কি বলছে, দ্য কনজিউমার অ্যাক্টস রেশনালি সো অ্যাজ টু ম্যাক্সিমাইজ স্যাটিসফ্যাকশন। রেশনাল মানে বুঝতে পারছিস? রেশনাল মানে তোরা তো ইকোনমিক্স যারা পড়েছিস বলতে পারবি রেশনাল মানে। রেশনাল মানে বুঝিস? রেশনাল মানে জানিস? রেশনাল মানে কি? আচ্ছা, হ্যাঁ জানিস জানিস। তুই কোন রেশনাল মানে জানিস? মনে পড়ছে না নাকি? পার্সি। রেশনাল মানে কি বলতো, আমি তোকে বলছি। রেশনাল মানে আজকে ধর ধর কোনো একটা জিনিসের দাম বেড়ে গেল, কোনো একটা জিনিসের দাম বেড়ে গেল, তাহলে নর্মালি সাধারণ মানুষ কি করে, মানে একটা নর্মাল মানুষ, যার একটা জিনিসের দাম যদি বেড়ে যায়, একটা সাধারণ মানুষ কি করে, সেটা কোয়ান্টিটি কম করেছি। কোয়ান্টিটি কম কেনার চেষ্টা, মানে কম কেন, নর্মালি একটা আজকে ধর, আচ্ছা তুই নিজেকে দিয়ে বিচার করবি, ধর আজকে ধর কোনো একটা জিনিসের দাম বেড়ে গেল, তাহলে সেই জিনিসটা কেনার প্রবণতা তোর কাছে কেমন হবে? অফকোর্স কমে যাবে। কারণ এবার ধর কিছু মানুষ আছে, কিছু অ্যাবনর্মাল মানুষও হয়, মানে অ্যাবনর্মাল মানুষ মানে কি, ইন দ্য সেন্স অ্যাবনর্মাল মানুষ কি, রেশনাল নয়, রেশনাল নয়, ও জিনিসের দাম বেড়ে গেছে, বেড়ে যাক, আমার টাকা প্রচুর আছে, আমি কিনতে পারবো। কিছু মানুষ এরকমও আছে, ঠিক আছে, কিছু মানুষ এরকমও আছে যাদের কাছে দামটা ম্যাটার করে না, ঠিক আছে তো, যাদের কাছে দাম ম্যাটার করে না, দাম বেড়ে গেল ওরা কেনে। কিন্তু এরকম সংখ্যা খুব বেশি দেখা যায়। ইকোনমিক্স করতে গেলে তোমাকে কিছু অ্যাজাম্পশন মাথায় রাখতে হবে। তো বলছে তুমি যখনই ইনডিফারেন্স কার্ভ পড়বে, মনে করবে কনজিউমাররা রেশনাল হয়। রেশনাল মানে কি, কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় কম কিনবে, এরকম মনে করো। এখন ধর, বুঝতে পারছিস তো, ধর এখন তুই মার্কেটে কিছু কিনতে গেছিস, দেখলি যে না মাছের দাম তো প্রচুর এখন প্রচুর বেশি, না না কিনবো না, কম কিনবো, কিনবো না। বুঝতে পারলি তো, মানে কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় সাধারণ মানুষ কি করে, কিন্তু আবার যাদের কাছে প্রচুর পয়সা আছে, দাম বেড়ে গেছে, বেড়ে যাক, কিনবো। কিন্তু তাদের কথা এখানে বলা হচ্ছে না, এখানে বলে যে ম্যাক্সিমাম লোক কি করে, ওটাকে বলছে রেশনাল। ঠিক আছে, রেশনাল। তো মানে এখানে ধরে নেওয়া হবে, এখানে কনজিউমার কি হবে, কনজিউমার যে অ্যাক্টিভিটিস গুলো হবে পুরো রেশনালি, ঠিক আছে, মানে সবাই যেটা করে। তো বলছে কনজিউমার অ্যাক্টস রেশনাল, মানে রেশনাল মানে একটু ভালো, মানে বিচার বুদ্ধি সম্পন্ন এরকম মানুষ, ঠিক আছে, বুদ্ধি আছে, যে ধর দেখ বুদ্ধি সবারই আছে, কিন্তু জিনিসের দাম বেড়ে গেলে সাধারণ মানুষ কি করে, নর্মাল পার্সনরা কি করে থাকে, সেটাই তোকে বলতে হবে। এখন তুই বলবি স্যার আইফোনের দাম তো প্রচুর বেড়ে গেছে, কিন্তু আইফোন কি লোকে কিনছে না? কিনছে, সবাই কিনছে না, সবাই কিনছে না। আচ্ছা, তাহলে কি বলছে, দ্য কনজিউমার অ্যাক্টস রেশনালি সো অ্যাজ টু ম্যাক্সিমাইজ স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, ম্যাক্সিমাইজ স্যাটিসফ্যাকশন। বলছে আর ধরে নেওয়া হবে এখানে দুটো গুডস নিয়ে আলোচনা করা হবে, কি বলেছিলাম, অ্যাপেল আর অরেঞ্জ, সে তুই এক্স আর ওয়াই বলতে পারিস, দুটো গুডস নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, 3 নম্বর কি বলছে, কনজিউমার টেস্ট হ্যাবিটস অ্যান্ড ইনকাম রিমেন দ্য সেম থ্রু আউট দ্য অ্যানালাইসিস। পুরো সারা অ্যানালাইসিস ধরে ইনডিফারেন্স কার্ভের অ্যানালাইসিস, তুই সারা অ্যানালাইসিসটা পড়বি, পুরো অ্যানালাইসিসে এরকমই একটা অ্যাজাম্পশন করে নেওয়া হবে যে না, কনজিউমার টেস্ট কোনো চেঞ্জ হয় না, টেস্টের কোনো চেঞ্জ নেই, ওর হ্যাবিটে কোনো চেঞ্জ নেই, ওর ইনকামে কোনো চেঞ্জ নেই, এটা ধরতে হবে। আর ইকোনমিক্স মানেই অ্যাজাম্পশন, ইকোনমিক্স মানেই অ্যাজাম্পশন, তোমাকে ধরতে হবে যে কনজিউমারের টেস্টে কোনো চেঞ্জ নেই, কনজিউমারের হ্যাবিটে কোনো চেঞ্জ নেই, কনজিউমারের ইনকামে কোনো চেঞ্জ নেই, ঠিক আছে তো? 3টে পয়েন্ট বললো। 4 নম্বর কি, মনোটনিক প্রেফারেন্স, আগের ক্লাসেই বলেছিলাম, তবু দেখ এখানে কি লিখেছে, কনজিউমার অলওয়েজ প্রেফার দ্যাট গুড হুইচ প্রোভাইড হিম গ্রেটার স্যাটিসফ্যাকশন। আমরা সেই গুডসটাকে বেশি পছন্দ করি যেই গুডস আমাদের বেশি স্যাটিসফ্যাকশন দেয়। আজকে তুই কোন গুডসটাকে বেশি কেনা পছন্দ করবি, তুই কোন গুডসটাকে বেশি পছন্দ করবি, যেই গুডসটা তোকে বেশি স্যাটিসফাইড করবে, ঠিক আছে, নাকি তুই সেই গুডসটাই কিনবি যে তোর ভালো লাগে না, তোকে স্যাটিসফ্যাকশন দেয় না, তুই সেই গুডসটা কিনবি।
আমরা মানে সাধারণ মানুষ কোন গুডস কেনে, যেই গুডসটা থেকে আমরা বেশি স্যাটিসফ্যাকশন পাই, এটাই বলছে মনোটনিক প্রিফারেন্স। বলছে কনজিউমার অলওয়েজ প্রেফার দ্যাট গুডস, ঠিক আছে, হুইচ প্রোভাইড হিম গ্রেটার স্যাটিসফ্যাকশন। আর লাস্ট পয়েন্ট কি বলছে, মোর ইজ বেটার। এবার এটা কিছু এক্সেপশন আছে, কিছু জিনিস এক্সেপশনও আছে, যেমন তুই বললি স্যার যেই আমরা সেই গুডসটাকে কিনবো যেই গুডস আমাদের বেশি স্যাটিসফ্যাকশন দেয়, এমন অনেক জিনিস আছে বেশি স্যাটিসফ্যাকশন দিলেও আমরা ওই জিনিসটা কিনি না। এক্সাম্পল দেখ, মানে পড় জিনিসটা পড়, দেখ কি বলেছে। পলিউশন, পলিউশন ভাব, পলিউশন, পলিউশন কি আমরা কি করি, আমরা পলিউশনের ব্যাপারটা দেখ, এখানে পলিউশন আছে, জামস আছে, এখানে দেখ এইগুলো এইগুলো ইকোনমিক্সের জন্য খুব একটা ভালো জিনিস নয়। কি লিখেছে দেখ, মোর ইজ বেটারটা বলছে মোর অফ কমোডিটিস প্রেফার্ড অ্যাজ কম্পেয়ার টু লেস অফ ইট। ইট ইজ নোটেড দ্যাট দেয়ার আর সাম থিংস হুইচ লেস অফ দেম প্রেফার্ড টু মোর, দে আর কল্ড ব্যাডস ইন ইকোনমিক্স। ইকোনমিক্সের পক্ষে এগুলো খুব বাজে, লাইক পলিউশন, জাম্পস, স্মোক, ঠিক আছে। তো তো এইগুলো এইগুলো কি হচ্ছে, আমরা কি যেই জিনিস আমাদের বেশি স্যাটিসফ্যাকশন দেয় আমরা সেটাকে, আমরা সেই জিনিসটাকে বেশি ইউজ করব, যে আমাদের বেশি স্যাটিসফ্যাকশন দেয়। আগেরটাই ছিল অ্যাকচুয়ালি 4 নম্বর পয়েন্টটাকে 5 এ কনভার্ট করে, 4 নম্বর পয়েন্টে 5 এ কনভার্ট করেছে। 4 নম্বর পয়েন্ট বলেছিল কনজিউমার অলওয়েজ প্রেফার, সেই গুডসকেই কনজিউমার সবসময় প্রেফার করবে যে বেশি স্যাটিসফ্যাকশন দেয়, ঠিক আছে। যদি তোকে কম স্যাটিসফ্যাকশন দেয় তুই সেটাকে প্রেফার করবি না, কিন্তু এর একটু এক্সেপশন আছে। যেমন ধর পলিউশন, ঠিক আছে, পলিউশন কি আমরা বেশি বেশি নেওয়ার চেষ্টা করি না, এটা আমাদের জন্য খারাপ, ঠিক আছে, জাম্পস খারাপ। তো এটাই বলেছে এই অ্যাজাম্পশন গুলো পড়ে রাখতে হবে, ঠিক আছে, যখন ইকোনমিক্স এর যে নোটগুলো পড়বি এর অ্যাজাম্পশন গুলো পড়তে হবে। পলিউশন তো তুই বুঝতেই পারছিস, পলিউশন কি আমাদের আমাদের পক্ষে কি খুব ভালো জিনিস, পলিউশন তো খুব একটা ভালো জিনিস নয়, পলিউশন তো খারাপ জিনিস। তো ওটা যত কম হবে ততই ভালো, তো ওটা যত কম হবে ততই তো ভালো। আমরা কি পলিউশন বেশি নেওয়ার চেষ্টা করব? তারপর যে জাম্পস এগুলো তো দরকার নেই, বেশি দরকার নেই, যত কম হবে তত ভালো। চাই না আর এটা এসে দেয়। হুম, এই অ্যাজাম্পশনগুলো বলতে নেক্সট ক্লাসে না আমরা তাহলে এখানে কি পড়লাম জানিস, আমি এখনো পর্যন্ত এই টপিক থেকে ইনডিফারেন্স কার্ভ সম্পর্কে পড়লাম। নেক্সট ক্লাসে না আমরা আলোচনা করব কি বলতো, প্রপার্টিস, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রপার্টিস, এবং প্রতিটা প্রপার্টিস ধরে ধরে বুঝতে হবে। প্রপার্টিস জাস্ট একবার তুই এখানে তুই এতক্ষণ ধরে যা পড়লি তার উপর প্রপার্টি সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। এই দেখ কি লিখে, প্রথম পয়েন্ট লিখে দেখ, ইনডিফারেন্স কার্ভ আর ডাউনওয়ার্ড স্লোপিং, মনে পড়ছে ইনডিফারেন্স কার্ভটা আঁকলাম কেমন বল, না ডাউনওয়ার্ড স্লোপিং। তারপর বলছে ইনডিফারেন্স কার্ভ কেমন, এই আঁকাটাকে কি বলে, এই কিছুক্ষণ আগে বলেছিল এটাকে কি বলেছিলাম, কনভেক্স বলেছিলাম, এটাকে বলে কনভেক্স। এটা দেখতে কেমন, কনভেক্স এমন দেখ। সব বোঝাবো পরের দিন। এই যে এমআরএস, এমআরএস দেখ একটা, দেখ এমআরএস গুলো দেখেছিস ভালো করে দেখ, ইয়ে ডিমিনিশিং এমআরএস হলে কি হবে, ইনক্রিজিং এমআরএস হলে কি হবে, কনস্ট্যান্ট এমআরএস হলে কি হবে, 3 রকমের হতে পারছে, সেক্ষেত্রে মানে কি হবে সমস্ত জিনিস ধরে ধরে। তো হায়ার ইনডিফারেন্স কার্ভ আমাদের দেখায় হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, অর্থাৎ ইনডিফারেন্স কার্ভ তার আর একটা কি লিখেছে, ইনডিফারেন্স কার্ভ ক্যান নট ইন্টারসেক্ট ইচ আদার। দেখবি পরের ক্লাসে বোঝাবো, এরকম একটা ইনডিফারেন্স কার্ভ আবার এরকম একটা ইনডিফারেন্স কার্ভ। তা এখানে দুটো, ধর এটা একটা ইনডিফারেন্স কার্ভ আছে, ধর এটা সাপোজ ধর I1, এটা ধর হচ্ছে I, তাহলে দুটো ইনডিফারেন্স কার্ভ ইন্টারসেক্ট করেছে তো একটা পয়েন্টে, ঠিক আছে। তো এখানে কি লিখি, ইনডিফারেন্স কার্ভ ক্যান নট ইন্টারসেক্ট ইচ আদার, এটা প্রুভ করে দেখাবো সত্যি দুটো ইনডিফারেন্স কার্ভ, তুই বলবি মানে অ্যাকচুয়ালি এটাই পরের দিন প্রুভ করবো, দুটো ইনডিফারেন্স কার্ভ কখনো ইন্টারসেক্ট করতে পারে, ইন্টারসেক্ট মানে বুঝিস তো, এই যে দুটো পয়েন্টে মিলে গেল না, কোনোদিন করতে পারে না, দেখে মনে হচ্ছে করেছে কিন্তু রিয়ালিটিতে করতে পারে না। এটা পরের দিন প্রুভ করে দেখাবো, এটা ঠিক আছে, মানে একটা ম্যাথামেটিক্যালি করে দেখাতে হবে, দুটো ইনডিফারেন্স কার্ভ সত্যি ইন্টারসেক্ট করতে পারে না, দেখে মনে হচ্ছে কিন্তু ইন্টারসেক্ট করেছে কিন্তু ইন্টারসেক্ট করতে পারে না, ঠিক আছে, ইন্টারসেক্ট করতে পারে, এটা পরের ক্লাসে আমরা করে দেখাবো এটা, ঠিক আছে। তো এই 4টেই পয়েন্ট আছে, এই 4টে পয়েন্টই তোকে পরীক্ষায় লং কোশ্চেন আসবে, ঠিক আছে। তো তো পরীক্ষায় এরকম কোশ্চেন দেবে, বলবে ডিফাইন ইনডিফারেন্স কার্ভ অ্যান্ড প্রপার্টিস। তোর পরীক্ষায় কত নম্বর আছে, 2, 5, 10 না, ওই 5 নম্বরে দিয়ে দিতে পারে, ঠিক আছে, 5 নম্বরে দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতি কলেজে এটাই কোশ্চেনটা আসে। তাই পরের দিন কিন্তু প্রপার্টিসটা খুব সুন্দর করে পড়তে হবে, প্রপার্টিসটা পরের দিন পড়াবো।